গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। এসএলএসটি ফিলোসফি দ্বিতীয় দিনের ক্লাস শুরু হচ্ছে। এখনো 1 মিনিট বাকি রয়েছে। ম্যাডাম জয়েন করে গেছেন, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। আজকে যেরকম তোমাদের সাথে বলা ছিল ওয়েস্টার্ন ফিলোসফি ক্লাস হবে। আজকে ক্লাস শেষে আমি নতুন ব্যাচ নিয়ে তোমাদের সাথে ডিটেলসে জানিয়ে দেবো। মোটামুটি 1.5 ঘন্টা ধরে ক্লাস চলবে, 7টা থেকে 8:30। ম্যাডাম যেখানে ক্লাস শেষ করবেন আমি তারপর থেকে নতুন ব্যাচ নিয়ে আলাদা করে তোমাদের সাথে কথা বলে নিই। আর গতকাল ক্লাসের রেকর্ডিং বা স্টাডি মেটেরিয়াল গ্রুপে দেখবে শেয়ার করে দেওয়া আছে। স্টাডি মেটেরিয়াল আবারও বলছি, বাংলা ইংলিশ দুটো ভার্সন থাকবে। যেরকম দেখছো প্রত্যেকদিন ক্লাসে সেই চ্যাপ্টারের উপর, মানে পার্টিকুলার যে চ্যাপ্টার পড়ানো হবে তার উপরে, যেমন স্টাডি মানে তার স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ দুটো ভাষাতে শেয়ার করা হবে। একই রকম ভাবে ক্লাসের মধ্যেও প্রতিদিন কিছু না কিছু এমসিকিউ করানো হবে। এছাড়া আলাদা করে প্র্যাকটিস ক্লাস আসবে, যেটা পুরোটাই এমসিকিউ এর জন্য। কিন্তু রেগুলারের ক্লাসে যে টপিক পড়ানো হচ্ছে তার উপরে রেগুলার তার এমসিকিউ আসবে আলাদা করে। এবং আবারও বলছি, সবকিছু বাংলা ইংলিশ দুটো ভাষাতে শেয়ার করা হবে। আপাতত ক্লাসটা মন দিয়ে করো। ক্লাসের পর বাকি যা কিছু আছে আমি ওগুলো তোমার সাথে শেয়ার করে দেবো। একদম ক্লাসটা মন দিয়ে করো। ক্লাস যেখানে শেষ হবে তারপর আমাকে মাত্র 15 মিনিট সময় দেবে, আমি তারপর নতুন ব্যাচ নিয়ে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। ম্যাডাম সম্ভবত আজ বোধহয় মোবাইলে ক্লাস করাবেন, আমার যতদূর জানিয়েছিলেন। ম্যাডাম আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং স্যার। ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো দার্শনিক প্লেটো। প্লেটো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং এই আলোচনাটা মূলত ধরো আমরা ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে গেলে হ্যাঁ প্লেটো এবং অ্যারিস্টটল সম্পর্কে জানতে পারি। তো তোমাদের এসএলএসটির সিলেবাসে প্লেটোর পূর্ববর্তী যে সমস্ত দার্শনিকেরা রয়েছেন সেগুলো ধরো পড়তে হয় না। মূলত তোমাদের প্লেটো থেকেই রয়েছে, যতটুকু আমার ধারণা সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল, এই আলোচনাটা কিন্তু আমাদের করতে হবে। এইবার আজকের যে আমি ক্লাসটা রেখেছি এটা একটা কমপ্লিট ক্লাস। আশা করছি আজকের যে স্টাডি মেটেরিয়ালসটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেখানে কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা আছে। এবং তোমাদের যদি তোমরা এসএলএসটির সিলেবাস দেখো সেখানে 3টে পার্টে বিষয়টা পড়তে হয়। একটা হচ্ছে এপিস্টেমোলজি অর্থাৎ জ্ঞান তত্ত্ব, অন্যটা হচ্ছে মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা, আর 3 নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের এথিক্স। প্লেটোর এথিক্স হয়তো বা তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয় এসএলএসটির সিলেবাসে, তাও আমি কিছুটা অংশ রেখেছি যেখান থেকে তোমরা ধরো জাস্টিস সম্পর্কে জানতে পারবে। হয়তো এরকম একটা প্রশ্ন দিল যে কার্ডিনাল প্রিন্সিপালের ধারণা কে দিয়েছেন, বা প্লেটোর দর্শনে 4 প্রকার যে মৌলিক গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলি কি কি। তো এই আলোচনাটা তোমার পড়ছে কোথায় না এথিক্সের আলোচনার মধ্যে পড়ছে। জ্ঞান তত্ত্বের আলোচনার মধ্যে মূলত প্লেটো জ্ঞান সম্পর্কে কি আলোচনা করেছেন, জ্ঞান বলতে তিনি কি বুঝিয়েছেন, এটা আলোচনা থাকবে। আর অন্যদিকে মেটাফিজিক্স বলতে প্লেটোর দর্শনে যে আইডিয়াস বা ধারণা তত্ত্বের আলোচনা রয়েছে সেইটা কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, দার্শনিক প্লেটো পড়তে গেলে প্রথমে ওনার ইন্ট্রোডাকশন বা ভূমিকা সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই। বলছে প্লেটো বর্ন ইন এথেন্স। প্লেটো এমন একজন দার্শনিক ছিলেন যিনি এথেন্সে জন্মগ্রহণ করেছেন অ্যারাউন্ড 428 to 427 BC। হ্যাঁ, was highly influential ancient Greek philosopher and mathematician। তাহলে 428 থেকে 427 বা 428 বা 27 এইরকম একটা আনুমানিক খ্রিস্টপূর্বে আমরা বলতে পারি এথেন্সের একজন ইনফ্লুয়েন্সিয়াল দার্শনিক ছিলেন দার্শনিক প্লেটো। এবং তিনি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন বা গণিতবিদও ছিলেন। ঠিক আছে। হি ওয়াজ আ স্টুডেন্ট অফ সক্রেটিস। তিনি দার্শনিক সক্রেটিসের একজন স্টুডেন্ট ছিলেন, একজন ছাত্র ছিলেন। অ্যান্ড ল্যাটার বিকামস এ টিচার অফ অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের গুরু ছিলেন। ঠিক আছে, তার মানে সিকোয়েন্সটা কিন্তু এইভাবে আসছে। গ্রিক ফিলোসফি আমরা যদি দেখি, একদম আদি দর্শন আমি ছেড়েই দিচ্ছি, থেলস থেকে যে ফিলোসফির চর্চা শুরু হচ্ছে সেটা ধরো আমি বাদই দিলাম। আমি একদম গ্রিক ফিলোসফি থেকে ধরো
তোমার সক্রেটিস থেকে যদি দেখি, সক্রেটিস, তারপর প্লেটো, এবং তারপর হচ্ছে দার্শনিক অ্যারিস্টটল। প্লেটো ওয়াজ ফাউন্ডেড দ্য একাডেমি। প্লেটো কিন্তু একাডেমির প্রোপোনেন্ট বা প্রতিষ্ঠাতা ছিলেন। একাডেমি তখনকার দিনে কি ছিল না, ওয়ান অফ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা পাশ্চাত্যের যে জগৎ, সেখানে যদি আমরা দেখি এই একাডেমি হচ্ছে হায়ার লার্নিং এর জন্য, উচ্চ শিক্ষার জন্য একটি প্রথম ইনস্টিটিউশন। ঠিক আছে। তো অনেক সময় দেখবে ম্যাচিং এ একটা প্রশ্ন দেয় যে একাডেমি কার সাথে যাবে, অবশ্যই এটা আনসার হবে দার্শনিক প্লেটো। এরপরে আমি প্রতিটি বিষয় একদম পয়েন্ট করেই দিয়েছি যে প্লেটো কোন গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে যেটা প্রশ্ন আসে যে তিনি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কার স্টুডেন্ট ছিলেন, অবশ্যই সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন, এইটুকু বিষয় আমাদের মনে রাখতে হবে। হোয়াট ইজ প্লেটো বেস্ট ফিলসফি বুক, অর্থাৎ প্লেটোর দর্শনে কোন কোন গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। প্লেটো পূর্ববর্তী কোন কোন দার্শনিকের কাছ থেকে বিভিন্ন মতবাদ গ্রহণ করেছিলেন। তো প্রথমেই যদি আমরা দেখি যে প্লেটো ইমমর্টালিটি অফ দ্য সোল, অর্থাৎ আত্মা তত্ত্ব নিয়ে কিন্তু এটি আলোচনা করেছেন। ধরো আমরা যে সোল সম্পর্কে আলোচনা করছি, সোল একটা ইটার্নাল কনসেপ্ট। তো এই সোলকে তিনি কিভাবে ব্যাখ্যা করছেন, আত্মাকে কিভাবে ব্যাখ্যা করছেন, প্লেটোর এই মেটাফিজিক্স বলো, জ্ঞান তত্ত্ব বলো, একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। আমরা দেখবো যে তিনি এই আত্মার অমরত্বের ধারণা দার্শনিক পিথাগোরাসের কাছ থেকে লাভ করেছিলেন। পিথাগোরাস এমন একজন দার্শনিক ছিলেন, তিনি কিন্তু আত্মা নিয়ে ভীষণ রকম একটা আলোচনা করেছেন, এবং সেখানে তিনি দেখিয়েছেন আত্মা বা সোল হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে। এইবার প্লেটোর পরবর্তীতে এই পিথাগোরাসের দ্বারা অনেকাংশে তিনি প্রভাবিত হয়ে ইমমর্টালিটি অফ দ্য সোল বা আত্মার অমরত্বের ধারণাটি গ্রহণ করেন। তারপরে দেখবে আমরা প্লেটোর দর্শনে আইডিয়াস নিয়ে আলোচনা করব। তিনি অ্যাকচুয়ালি আইডিয়াস বা ধারণাকে কি বলেছেন, ইটার্নাল বলেছেন, নিত্য সত্তা বলেছেন। তাহলে এই নিত্যতার ধারণা প্লেটো কোন দার্শনিকের কাছ থেকে গ্রহণ করেছিলেন? প্লেটো কিন্তু অবশ্যই পার্মেনাইডিসের কাছ থেকে এই নিত্য সত্তার ধারণাটি লাভ করেছিলেন। তোমাদের প্রশ্ন হতেই পারে যে ধরো প্লেটো এমন একজন দার্শনিক ছিলেন না, তিনি প্রতিটি গ্রিক দর্শনের যারা যারা দার্শনিক চিন্তন ছিলেন বা যারা যারা দার্শনিক ছিলেন তাদের উপর ফুটনোট লিখেছিলেন, অর্থাৎ পাদটীকা লিখেছিলেন। তো কিসের বেসিসে পাদটীকাটা তিনি লিখেছেন? তিনি কিন্তু তাদের যে মূল ধারণা, যে মূল বিষয়, সেই বিষয়গুলিকে প্লেটো কিভাবে তার দর্শনে প্রতিষ্ঠা করেছেন বা প্লেটো কিভাবে তার দর্শনে সেটাকে ব্যাখ্যা করেছেন, তার উপর দিয়েই কিন্তু এই আলোচনাটি হয়েছে। তো ইটার্নিটি অ্যান্ড চেঞ্জলেস আইডিয়া, তিনি বলছেন পার্মেনাইটিস যেহেতু পিওর বিইং বা সত্তাকে আলটিমেট বলেছেন, তিনি বলছেন যা কিছু এক্সিস্ট করে সেই সমস্ত কিছু ইটার্নাল, সেই সমস্ত কিছু হচ্ছে সত্তা, এবং এই সত্তাকে আমরা রিজনের থ্রু দিয়ে জানতে পারি। এই সত্তা অপরিবর্তনীয়, যার মধ্যে কোন রকম কোনো পরিবর্তন নেই। তো এই ধারণাটি কিন্তু প্লেটো পরবর্তীতে পার্মেনাইটিসের কাছ থেকে গ্রহণ করেছিলেন। এবার দেখবে প্লেটোর দর্শনে আমরা যেহেতু দুটি জগতের কনসেপ্ট পাই, সেখানে একটা জগৎ হচ্ছে বিশেষ বিশেষ বস্তুর দ্বারা গঠিত জগৎ, আরেকটা জগৎ হচ্ছে তোমার কি না ধারণার জগৎ। তাহলে ধারণার জগৎ আর বিশেষ বিশেষ বস্তুর যে জগৎ, এই দুইয়ের মধ্যে কি রয়েছে? এই দুইয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। তো সেই বিশেষ বিশেষ বস্তুর জগৎ সবসময় পরিবর্তন হয়, যেটা আমরা ধারণা তত্ত্ব ব্যাখ্যা করতে গেলেই পাবো। এখন এই যে পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতার ধারণা কিন্তু তিনি দার্শনিক হেরাক্লিটাসের থেকে লাভ করেছিলেন। হেরাক্লিটাস সবসময় পার্মেনাইডিসের বিরুদ্ধাচরণ করেন, এবং পার্মেনাইডিস যেখানে পিওর বিইং ইটার্নালকে আলটিমেট বলেছেন, হেরাক্লিটাস সেখানে কোন রকম কোন স্থায়ী সত্তাকে স্বীকার করছেন না, মানে রিলেটিভ ইটার্নিটিকেও তিনি স্বীকার করছেন না, তার কাছে সমস্ত কিছুই চেঞ্জ। তো বিশেষ বিশেষ বস্তু জগতের কনসেপ্টটাও কিন্তু প্লেটোর কাছে এভাবেই পরিবর্তনশীল। ঠিক সেই কারণেই প্লেটো হেরাক্লিটাসের এই বক্তব্যটি এখানে গ্রহণ করেছেন। ঠিক আছে। নৈতিকতা, শাশ্বত চিন্তন এবং সদ্গুণের ধারণা, ভার্চু, থট এবং নলেজ, এই ধারণা তিনি পেয়েছিলেন দার্শনিক সক্রেটিসের কাছ থেকে। যখন সক্রেটিস বলছেন ভার্চু হচ্ছে একটাই, দেখবে তোমরা যখন ওয়েস্টার্ন ফিলোসফি খুব ডিটেলসে পড়বে, বিভিন্ন জন ভার্চু নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। অ্যারিস্টটল ভার্চু নিয়ে আলোচনা করেছেন, সক্রেটিস ভার্চু নিয়ে আলোচনা করেছেন, প্লেটোও কিন্তু ভার্চু নিয়ে আলোচনা করেছেন। সেই সক্রেটিসের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে সবসময় জ্ঞান কেন্দ্রিক আলোচনা, অর্থাৎ নলেজ বেসড, তাই না?
তো ভার্চু বলতে তিনি নলেজকে বুঝিয়েছেন। ভার্চু ক্যান বি টট, এটা সক্রেটিস বলেছেন। তিনি বলেছেন যে এই যে ভার্চু বা সদ্গুণ, এটাকে শিখতে হয়, ঠিক আছে। ভাইস, ভাইস মানে হচ্ছে অমঙ্গল। ভাইসকে যেমন ভাবে আমরা শিখি, এবং আমি ধরো কারোর সাথে আমি কারোর সাথে ভার্চুয়াস হলাম না, আমি কারোর সাথে অন্যায় করছি, সেটাও কিন্তু আমাদের যেমন শেখানো যায়, ভার্চুকেও কিন্তু শেখানো যায়, সদ্গুণকে আমরা কিন্তু শিখতে পারি। তো এবং সক্রেটিসের দর্শনে ভার্চু বলতে একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে নলেজ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখবো যে তিনি কোন গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। রিপাবলিক, রিপাবলিক গ্রন্থে প্লেটোর আলোচ্য বিষয় কি? Plato's greatest work was the Republic, an extended dialogue on justice. প্লেটো তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রিপাবলিকে ন্যায়পরতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এবার বলছে in which he outlined his view in the ideal state. আদর্শ রাষ্ট্রের ধারণা কেমন হবে, আদর্শ রাষ্ট্র কিসের দ্বারা পরিচালিত হবে, সেটা ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু প্লেটো রিপাবলিক গ্রন্থে জাস্টিস নিয়ে আলোচনা করেছেন বা ন্যায়পরতা নিয়ে আলোচনা করেছেন। এরপরে রয়েছে দেখো স্ফিয়ার্স অফ পলিটিক্স। পলিটিক্স বা রাষ্ট্রনীতি সম্পর্কিত আলোচনাও কিন্তু আমরা বলে থাকি এই রিপাবলিক গ্রন্থে রয়েছে। পজিটিভ আসপেক্ট অফ নলেজ, জ্ঞানের যে ইতিবাচক দিক, সেই জ্ঞানের ইতিবাচক দিক নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি সবসময় বুঝিয়েছেন যে জ্ঞান হলে জ্ঞানকে কিরকম হতে হবে, জ্ঞানের কি কি বৈশিষ্ট্য থাকবে। ধরো আমরা তো এরকম বলে দিলাম যে বিশ্বাস কখনো জ্ঞান হতে পারে না, ঠিক আছে, ধারণা কখনো জ্ঞান হতে পারে না, তাহলে জ্ঞানের এক্সাক্ট ফাউন্ডেশনটা কি, এইটার আলোচনা রয়েছে, জ্ঞানের সদর্থক দিকের আলোচনা রয়েছে রিপাবলিক নামক গ্রন্থে। এছাড়া আমরা দেখতে পাই বিভক্ত রেখার উপমা নিয়ে তিনি আলোচনা করেছেন, ডিভাইড লাইন, মেটাফোর অফ দ্য ডিভাইড লাইন, মেটাফোর অফ দ্য কেভ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। গুহার রূপকের যে ধারণা, সেখানেও তিনি দেখিয়েছেন বিশেষ বিশেষ বস্তুর সাথে সামান্যের জগতের কোথায় পার্থক্য রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আমাদের এইগুলো মনে রাখতে হবে। 2 নম্বর গ্রন্থ হচ্ছে অ্যাপোলজি। অ্যাপোলজিতে তিনি কি নিয়ে আলোচনা করেছেন? Plato's The Apology, in an account of the speech Socrates makes at the trial, in which he is charged with not recognize the gods recognized by the state, inventing new deities and corrupting the youth of the Athens. প্রথমেই বলে রাখি, অ্যাপোলজি এই যে গ্রন্থটা রয়েছে, অ্যাপোলজি এই গ্রন্থটাতে দার্শনিক প্লেটো সক্রেটিসের জন্ম এবং মৃত্যু সম্পর্কে আলোচনা করেছে। তোমাদের ধরো সক্রেটিস ডাইরেক্টলি সিলেবাসে নেই, কিন্তু প্লেটো পড়তে গেলে তোমাদেরকে জানতে হবে। ধরো তোমাদের এরকম একটা প্রশ্ন দিল যে দার্শনিক সক্রেটিসের বিরুদ্ধে উত্থাপিত যে আপত্তিগুলো রয়েছে, তো সেগুলোর মধ্যে নিম্নলিখিত কোনটা আপত্তি নয়? তখনকার দিনের সমাজে সক্রেটিসকে বিভিন্ন চার্জ এনে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তখনকার দিনে যারা সোফিস্ট ছিলেন, সোফিস্ট ফিলসফার, ধরো প্রোটাগোরাস, জর্জিয়াস, এনারা তো সোফিস্ট ফিলসফার, এনাদের মতনই কেউ কেউ ছিলেন, গ্লুকন ছিলেন। তো এনারা কি করেছিলেন, মানে এই জাতীয় কিছু দার্শনিক, তারা মনে করছেন যে সক্রেটিস যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তৎকালীন সমাজে স্বীকৃত, তৎকালীন রাষ্ট্রে স্বীকৃত যে ঈশ্বর, সেই ঈশ্বরকে তিনি রেকগনাইজ করলেন না। তিনি নিজস্ব দেবদেবীর ধারণাকে প্রচার করলেন, তিনি কিন্তু জাতীয় দেবদেবীকে অস্বীকার করলেন। বলছে দেখো, নট রেকগনাইজিং দ্য গডস রেকগনাইজড বাই দ্য স্টেট, রাষ্ট্রে যেভাবে ঈশ্বর কেন্দ্রিক আলোচনাটা হয়েছে, রাষ্ট্রে যেভাবে ঈশ্বর নিয়ে আলোচনা হয়েছে, মানে ঈশ্বর সম্পর্কিত যে ব্যাখ্যাগুলো করা হয়েছে, তিনি সেটা মানলেন না, এরকম একটা আপত্তি তার বিরুদ্ধে উঠেছিল। নট রেকগনাইজ দ্য গড রেকগনাইজড বাই দ্য স্টেট, ইনভেন্টিং নিউ ডেইটিস, তিনি নতুন ভাবে তার নিজের পছন্দ মতো দেবদেবীর যে কনসেপ্ট সেটা দিয়েছিলেন। এন্ড বলছে কোরাপ্টিং দ্য ইউথ অফ দ্য এথেন্স, এবং সেই এথেন্সে, সেই গ্রিসে যে সমস্ত ইউথরা ছিলেন, মানে তৎকালীন সমাজে যে সমস্ত যুবক যুবতী ছিলেন, তাদেরকে তিনি কোরাপ্ট করে দিচ্ছেন, তাদেরকে তিনি দূষিত করে দিচ্ছেন, ঠিক আছে, নষ্ট করছেন। জাতীয় দেবদেবীকে অস্বীকার করা, নতুন দেবদেবীর কনসেপ্টকে স্বীকার করা, এবং তৎকালীন সমাজে যারা ছিলেন সেই ইউথদের, যুব সমাজকে ধ্বংস করে দেওয়া, এই 3টে চার্জেস তার বিরুদ্ধে উঠেছিল। বুঝতে পারছো?
তাহলে এই সক্রেটিস সম্পর্কিত আলোচনা কিন্তু এই অ্যাপোলজি গ্রন্থে রয়েছে। মেনো গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন? In Meno, Plato attempts to give an experimental proof of the doctrine of recollection. তিনি কিন্তু মনে করছেন যে জ্ঞান কোনো নতুন বিষয় নয়, জ্ঞান হলো স্মরণিক প্রক্রিয়া। রিকালেকশন কথাটার মানে হচ্ছে স্মরণগত প্রক্রিয়া। জ্ঞান কোনো নতুন সত্তার উপলব্ধি নয়, জ্ঞান হলো স্মরণমূলক একটি প্রক্রিয়া। অর্থাৎ আমরা যা শিখেছি তাই পরবর্তীতে জ্ঞান রূপে জাস্ট প্রকাশিত হয়েছে। তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন আত্মা তো অনর, তাই না? তাহলে যখন মানুষের দেহের বিনাশ হয়ে যায়, আত্মা স্থায়ী থাকে, ইমিউটেবল থাকে, এবং সেই আত্মার যে জ্ঞান লাভের প্রবণতা সেটা কিন্তু পূর্ব থেকেই রয়েছে। সেই জন্য তিনি এখানে দেখিয়েছেন নলেজ হচ্ছে রিকালেকশন, মানে হলো স্মরণিক প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আসছে সিম্পোজিয়াম। সিম্পোজিয়ামের আলোচ্য বিষয় কি? সিম্পোজিয়ামে তিনি কি করেছেন? অধিবিদ্যা এবং সৌন্দর্য তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। মেটাফিজিক্স অফ লাভ, attempt to connect means feelings for beauty with the intellectual knowledge of the ideas. অর্থাৎ আমরা বলতে পারি সিম্পোজিয়ামে তিনি সৌন্দর্য তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। সিম্পোজিয়ামে তিনি কি করেছেন? প্লেটোনিক যে প্রেম, প্লেটোগত যে প্রেম আমরা বলে থাকি, সেই থিওরি অফ এস্থেটিক্স, এস্থেটিক্স কথাটার মানে হচ্ছে বিউটিনেস, এটা নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। এরপরে আসছে টাইম ইউজ। টাইম ইউজ গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন? বিশ্বতত্ত্ব, কসমোলজি নিয়ে আলোচনা করেছেন, পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, দ্য স্পিয়ার অফ দ্য ফিজিক্স, স্পিয়ার অফ দ্য ফিজিক্স কথাটার মানে হচ্ছে পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। এই জগৎ সম্পর্কিত যে আলোচনা সেটা রয়েছে তোমার টাইম ইউজ গ্রন্থে। ঠিক আছে, এরপর হচ্ছে ফেডো। ফেডো গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন? দেখো, ফেডো গ্রন্থে ডক্ট্রিন অফ দ্য ইমর্টালিটি অফ দ্য সোল আপন দ্য থিওরি অফ আইডিয়াস, আত্মার অমরত্ব নিয়ে তিনি ফেডো গ্রন্থে আলোচনা করেছেন। পারমেনাইটিস, পারমেনাইটিস গ্রন্থে ভার্চু আর সেলফ কন্ট্রোল নিয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি ধরো এই যে আমাদের সেলফ কন্ট্রোল, ভার্চু, এগুলো কি? এগুলো ইটার্নাল সত্তা, তো এইগুলো সবসময় সদ্গুণ, ইন্দ্রিয় সংযম, এগুলো কেমন কি হতে পারে সেটার আলোচনা রয়েছে পারমেনাইটিস গ্রন্থে। আচ্ছা, এরপরে আসছে থিয়েটেটাস। থিয়েটেটাস গ্রন্থে কি নিয়ে আলোচনা করেছেন? থিয়েটেটাস গ্রন্থে তিনি আলোচনা করেছেন জ্ঞানের নেতিবাচক দিক নিয়ে। ঠিক আছে, জ্ঞান কি নয় এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে থিয়েটেটাস নামক গ্রন্থে। নেগেটিভ আসপেক্ট অফ নলেজ, মানে কোন কোন বিষয় জ্ঞান হতে পারে না, তাহলে জ্ঞান কি হতে পারে সেটার আলোচনা রয়েছে রিপাবলিকে। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, এরপরে আসছি ধারণা তত্ত্ব, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। প্লেটোর মতে ধারণা তত্ত্ব বা আইডিয়াস কাকে বলে? প্লেটো ধারণার, প্রথমেই আমি একদম যেহেতু পয়েন্ট ওয়াইজ পড়াবো, কারণ ধারণা তত্ত্ব নিয়ে যদি আমি একটা ক্লাস নিই, ধরো একটা ক্লাস খুব কম হয়ে যাবে, ধারণা নিয়ে এত কিছু বলার আছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে প্লেটোর মতে ধারণা থেকে কিরকম কি প্রশ্ন তোমাদের নেট সেট বা নেট সেট ছেড়ে দাও, এসএলএসটির এক্সামে আসতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আমরা এই পয়েন্ট আকারেই পড়বো। তিনি কি বলছেন? যে ধারণা বা সামান্য হলো, প্রথমেই যেটা তিনি বলছেন, সৎ বস্তু অর্থাৎ রিয়াল। ধারণা বা সামান্য কখনো ইমাজিনেটিভ এন্টিটি নয়, ধারণা বা সামান্য কখনো সুপারফিশিয়াল কোনো কিছু নয়, সবটাই কি না, সবটাই হচ্ছে রিয়াল অর্থাৎ সৎ বস্তু। ধারণাগুলি নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, ধারণাগুলি সবসময় সেলফ ডিপেন্ড, ধারণাগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। ধারণাগুলি সামান্য, এগুলি কোনো বিশেষ বস্তু নয়। আকার বা সামান্য কোনো বস্তু নয়, এগুলি প্রত্যয় বা ধারণা। তিনি বলছেন যে এই যে ধরো বস্তু, যদি আমি সামান্যকে বা ধারণাকে বস্তু বলি, তাহলে কি সমস্যা হবে বলতো? যেটা সমস্যা হবে সেটা হচ্ছে বস্তুগুলো একদিন ডেস্ট্রয় হয়ে যাবে। ধরো এই জগতে ঘট পট চেয়ার টেবিল এগুলো ডেস্ট্রয় হয়ে যায়, এগুলো ভেঙে যায়, বিনষ্ট হয়ে যায়, কিন্তু যেটা ইউনিভার্সাল সেটা কিন্তু সবসময় অ্যাজ ইট ইজ থাকে। সামান্য বা জাতি তো নিত্য, তাই না? সবসময় তো তাই আমরা ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্নে সেটাই পাচ্ছি। এই ইউনিভার্সাল সবসময় ইটার্নাল। এখানে বলা হয়েছে যে ধারণাগুলি কখনো কোনো বস্তু নয়, কখনো অবজেক্ট নয়, এগুলি কি? এগুলি হলো কনসেপ্ট। ধারণা বা আকার বহুর মধ্যে এক, অর্থাৎ ইউনিটি ইন ডিফারেন্স, বহু বিষয়ের মধ্যে একত্ব সত্তাকে তুলে ধরে এই ধারণা। ধারণাগুলি ঐক্য স্থাপনকারী সত্তা অর্থাৎ হারমোনিয়াস, ধারণাগুলির মধ্যে একটা সামঞ্জস্যতা রয়েছে।
ধারণাগুলি অনাদি, অপরিণামী এবং অবিনশ্বর। এগুলো হচ্ছে ইটারনাল, ইমিউটেবল। ঠিক আছে, অনাদি মানে যার কোনো সৃষ্টি বা ধ্বংস কোনো কিছু নেই। অপরিণামী মানে হচ্ছে এটা ইমিউটেবল, এটা এর কোনো পরিণাম নেই, এটা যে ট্রান্সফর্ম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় তা কিন্তু নয়। অবিনশ্বর, অবিনশ্বর মানে হচ্ছে যেটা ইনডেস্ট্রাক্টেবল, ঠিক আছে, যেটাকে তুমি ডিস্ট্রয় করতে পারো না। প্লেটোর মতে ধারণাগুলি দেশ এবং কালের ঊর্ধ্বে অবস্থান করে। এই লাইনটা থেকে বারবার প্রশ্ন আসে যে প্লেটোর মতে ধারণাগুলি, একটা ধরো দিল, অ্যাকর্ডিং টু প্লেটো আইডিয়াস আর স্পেশিয়াল বাট নট বাট নন টেম্পোরাল। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা কি সঠিক নাকি নয়? আইডিয়াস গুলো সবসময় হচ্ছে নন স্পেশিয়াল এবং নন টেম্পোরাল, তাই না, অদৈশিক এবং অকালিক। প্লেটোর মতে ধারণা দেশ কালের ঊর্ধ্বে অবস্থান করে। ধারণাগুলি সকল বস্তুর স্বরূপ ধর্ম, ধারণাগুলি হচ্ছে এসেন্স অফ দ্য অবজেক্ট, প্রতিটি বস্তুর যেটা এসেন্স তাকে ধারণা বলা হয়েছে। এই ধারণাগুলি ত্রুটিহীন সত্তা অর্থাৎ পারফেক্ট এন্টিটি। পারফেক্ট এন্টিটি কেন বলা হয়েছে? কারণ ধারণাগুলি হচ্ছে পূর্ণ, ধারণাগুলির মধ্যে কোনো খাদ নেই। ঠিক আছে, বিশেষ বিশেষ বস্তু পরিবর্তন হয়, সেগুলিকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ধারণা হচ্ছে অপরিবর্তনীয় সত্তা। ধারণাগুলি বুদ্ধিলব্ধ, কেবলমাত্র বুদ্ধির সাহায্যে এগুলিকে উপলব্ধি করা যায়। নোন টু রিজন, ধারণাকে উপলব্ধি করা যায় থ্রু রিজন বা বুদ্ধির সাহায্যে। ধারণা তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে বলা যায় প্লেটোর ধারণা তত্ত্বকে পরবর্তীকালে পিথাগোরাসের সংখ্যা তত্ত্বের সাথে অভিন্ন বলে মনে করা হয়েছে, আইডেন্টিক্যাল উইথ পিথাগোরিয়ান নাম্বার। কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে পিথাগোরাসের যে নাম্বার বা সংখ্যা তত্ত্ব, আমরা তো পিথাগোরাসের বিভিন্ন কনসেপ্ট পড়েছি, যার মধ্যে তিনি তার যে ফিলোসফি সেটা নাম্বার তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে, সংখ্যা মানে সংখ্যা থিওরির উপর, নাম্বার থিওরির উপর দাঁড়িয়ে আছে। তো সেটার সাথে প্লেটোর ধারণাকে অভিন্ন বলা হয়েছে, তার একটাই কারণ যে এই দুটো কনসেপ্টই হচ্ছে ইটারনাল এবং এইগুলো হচ্ছে একটা পিওর কনসেপ্ট। ঠিক আছে, ধারণাগুলি বাহ্য এবং মনোজগতে অস্তিত্বশীল নয়, অবশ্যই নট এক্সিস্টিং ফিজিক্যাল অর মেন্টাল ওয়ার্ল্ড। কেন নয়? কারণ ফিজিক্যাল ওয়ার্ল্ডেও পরিবর্তনশীলতা থাকে, মেন্টাল ওয়ার্ল্ডেও থাকে, আমাদের সুখ দুঃখের অনুভূতি, চিন্তা, সমস্ত কিছু পরিবর্তন হয়। তাহলে ধারণাগুলি কি? ধারণাগুলো সবসময় ধারণার জন্য প্লেটো একটা থার্ড রিয়েলেম বা তৃতীয় কোনো একটা জগতের কল্পনা করেছেন, যেখানে তিনি বারবার দেখাচ্ছেন যেটা বস্তুগত অর্থাৎ অবজেক্টিভ বা সাবজেক্টিভ কোনো কিছু নয়। ঠিক আছে, প্লেটোর ধারণা তত্ত্ব পরিণতিমূলক। কেন বলা হয়েছে টেলিওলজিক্যাল? তার কারণ হচ্ছে প্লেটো এই ধারণা তত্ত্বের মাধ্যম দিয়ে যে জগতের সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করেছেন বা যা কিছু তিনি ব্যাখ্যা করেছেন, তিনি দেখানোর চেষ্টা করেছেন জগতের একটা উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, কসমোলজির উদ্দেশ্য রয়েছে। এটা এমন নয় যে এটা মেকানিস্টিক ভাবে সমস্ত কিছু করা যায়, এটা যান্ত্রিক ভাবে করা যায়। সেজন্য তিনি বলেছেন যে এই ধারণা অবশ্যই পরিণতিমূলক। এখানে তিনি দেখিয়েছেন, দেখো, ম্যান মে কাম অ্যান্ড মে গো বাট দ্য ম্যান টাইপ ইজ ইটার্নাল। এটা একটা দৃষ্টান্ত দিয়ে আমরা যদি দেখি, তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি মানুষ আসে এবং যায়, ব্যক্তি মানুষের জন্ম আর মৃত্যু দুই হয়, ঠিক আছে, বাট ম্যান টাইপ ইজ ইটার্নাল, কিন্তু মনুষ্যত্ব জাতি নিত্য থাকে, তাই না? যেটা আমরা অদ্বৈত বেদান্তে কি বলি, ব্রহ্ম বা চেতনা, পিওর কনসাসনেস ধরে নাও, তার সাথেই সাদৃশ্য রেখে আমি বললাম কনসেপ্ট অফ আইডিয়াস, এটাও কিন্তু ইটারনাল। প্লেটোর আইডিয়ালিজম কি নামে পরিচিত? রিয়ালিস্টিক আইডিয়ালিজম নামে পরিচিত। দেখবে আইডিয়ালিজমের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে। আচ্ছা, তোমরা জানো এপিস্টেমোলজিক্যাল আইডিয়ালিজম কার? সাবজেক্টিভ আইডিয়ালিজম কার? শোনা যাচ্ছে আমার কথা? তাহলে প্লেটোর আইডিয়ালিজম রিয়ালিস্টিক আইডিয়ালিজম নামে পরিচিত। ঠিক আছে, প্লেটোর ধারণা তত্ত্বের বিরুদ্ধে অ্যারিস্টটল যে যুক্তিটি দিয়েছেন সেই যুক্তিটি হলো থার্ড ম্যান আর্গুমেন্ট বা তৃতীয় মানব যুক্তি। এখান থেকে কিছু কিছু প্রশ্ন পড়ে যে অ্যারিস্টটল কিভাবে প্লেটোর এই ধারণাবাদকে খণ্ডন করেছেন, কারণ প্লেটো এবং অ্যারিস্টটলের যে ধারণা তত্ত্ব সেটা তো সম্পূর্ণ আলাদা। প্লেটো যেভাবে কনসেপ্টকে দেখেছেন, প্লেটো যেভাবে ধারণাকে দেখেছেন যে একটা ইটার্নাল বিষয়ের মধ্য দিয়ে দেখেছেন, যেখানে তোমার বিশেষ বিশেষ বস্তুর জগৎ আর ধারণার জগতের পার্থক্য হয়ে যায়, অ্যারিস্টটল কিন্তু সেইভাবে দেখছেন না। অ্যারিস্টটল ভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছেন এবং তিনি দেখিয়েছেন যে ধারণার জগৎ আর বস্তুর জগতের মধ্যে অবশ্যই কিন্তু একটা
পার্থক্য সেভাবে আমরা করতে পারি না, ধারণার জগৎ আর বস্তুর জগৎ সবসময় এক হয়ে যায়। ঠিক আছে, বিশেষ বিশেষ বস্তুর মধ্য দিয়েই ধারণা প্রকাশিত হয়, এটা অ্যারিস্টটল বলেছে। আচ্ছা, এবার আসি প্লেটোর মতে জ্ঞান তত্ত্ব। প্লেটোর জ্ঞান তত্ত্বে প্লেটো কি নিয়ে আলোচনা করেছেন আমরা দেখব। প্লেটোর জ্ঞান তত্ত্বে প্লেটো জ্ঞানের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিক নিয়ে আলোচনা করেছেন। রিপাবলিক গ্রন্থে জ্ঞানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, জ্ঞান হবে অভ্রান্ত অর্থাৎ ইনফলেবল এবং সৎ বিষয়ক বা শাশ্বত, রিয়েল অর ইটার্নাল অবজেক্ট। উপরিউক্ত দুটি বৈশিষ্ট্য প্রকৃত জ্ঞানের লক্ষণে অপরিহার্য। প্লেটো বলেন, বুদ্ধির মাধ্যম দিয়েই জ্ঞান লাভ করা যায়। আগে এইটুকু অংশ আমরা বুঝি। দেখো, আমরা যখন জ্ঞান নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, নলেজ নিয়ে যদি আমরা ওয়েস্টার্ন ফিলোসফিতে একটা আলোচনা করি, একদম ধরো অনেক দিন ধরে আমাদের আলোচনাটা থাকবে। এবার আমরা যদি প্লেটো থেকে শুরু করি, যেমন সক্রেটিস নলেজ বলতে কি বুঝিয়েছেন, নলেজ ইজ আইডেন্টিক্যাল উইথ ভার্চু, সদ্গুণকে তিনি নলেজ বলেছেন। আবার প্লেটোর পরবর্তীতে ধরো অ্যারিস্টটল জ্ঞানকে অন্যভাবে ব্যাখ্যা করবেন, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্লেটোর দর্শনে দেখি যে নলেজের দুটো বেসিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, একটা হচ্ছে জ্ঞান হবে অবশ্যই রিয়েল অর্থাৎ সৎ বিষয়ক, আর একটা কি হবে ইনফলেবল অর্থাৎ অভ্রান্ত, ঠিক আছে। একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ইনফলেবল। উপরিউক্ত দুটি বৈশিষ্ট্য এই প্রকৃত জ্ঞানের লক্ষণে অপরিহার্য। তিনি বলছেন, এই নলেজকে আমরা কিভাবে পেতে পারি। নলেজ বা জ্ঞান লাভ করার মূলত দুটো পদ্ধতি রয়েছে। মূলত একটা হচ্ছে রিজন আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আবার অনেকে ধরো ইনটুইশন বা স্বজ্ঞার কথাও বলে থাকে। তো প্লেটো বলছেন, আমরা জ্ঞান লাভ করতে পারি কেবলমাত্র বুদ্ধির দ্বারা। এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে বা অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে কি হয়, অভ্রান্ততা থাকে না, ইনফলেবলনেস থাকে না। সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু তোমার এরর হয়ে যায়। অনেক সময় যেটা আমরা চোখের সামনে দেখছি, যেটা উপলব্ধি করছি, সেটা সবসময়ের জন্য পরিবর্তন হয়ে যায়। এইবার বলছেন, প্লেটোর মতে জ্ঞান কখনো প্রত্যক্ষণ নয়, পারসেপশন নয়। কেন জ্ঞানকে তিনি পারসেপশন বললেন না? এখানে পারসেপশন কথাটার মানে হচ্ছে সেন্স পারসেপশন বা ইন্দ্রিয় অভিজ্ঞতা। তিনি বলেন, এই ইন্দ্রিয় প্রত্যক্ষণ কখনো সামগ্রিক নয়, কখনো বস্তুর সমগ্র বিষয়ের জ্ঞান দিতে পারে না। সেন্স পারসেপশন ইজ নট হোল অফ নলেজ। সেন্স পারসেপশন কখনো জ্ঞানের সামগ্রিক বিষয়কে তুলে ধরতে পারে না। ইন্দ্রিয় প্রত্যক্ষণ তার নিজের পরিসরেও জ্ঞান পদবাচ্য হতে পারে না। তিনি বলছেন, ইভেন উইদিন ইটস ওন স্ফিয়ার পারসেপশন ইজ নট নলেজ। তিনি কেন বললেন এই কথাটা? তিনি বলছেন, জ্ঞান হতে গেলে রিজনের থ্রু দিয়ে জানতে হবে, জ্ঞান হতে গেলে সেটাকে উপলব্ধি করতে হবে, ঠিক আছে। এবং জ্ঞান হতে গেলে সেটা সৎ বিষয়ক হতে হবে, অভ্রান্ত হতে হবে। প্লেটো বারবার করে যেটা বললেন যে এটাই জ্ঞানের লক্ষণ, কিন্তু প্লেটোকে কাউন্টার করে পরবর্তীতে বিভিন্ন সোফিস্ট যারা যেভাবে ব্যাখ্যা করেছেন, তারা বারবার বারবার এটা বলার চেষ্টা করছেন যে নলেজ হচ্ছে পারসেপশন, নলেজ মিন্স পারসেপশন। কিন্তু প্লেটো সক্রেটিসের একটাই বক্তব্য, জ্ঞান কখনো পারসেপশন নয়। ইন্দ্রিয় প্রত্যক্ষণে আমরা যা পাই সেটার মধ্যে ভ্রান্ততা থাকে, সেটা বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে নলেজ ইজ পারসেপ্ট, এই কথাটা কিন্তু ঠিক নয়। নলেজ মিন্স কনসেপশন। প্লেটো অ্যারিস্টটল কিন্তু ধারণাকে জ্ঞান দিচ্ছেন, ঠিক আছে। জ্ঞান সত্য বিশ্বাস, এই বক্তব্যকেও প্লেটো বর্জন করেন। নলেজ ইজ ট্রু বিলিভ। বিশ্বাস কখনো প্লেটোর দর্শনে জ্ঞান হতে পারে না। কেন পারে না? তার কারণ বিশ্বাস ক্ষেত্র বিশেষে সত্য হয়, আবার ক্ষেত্র বিশেষে সেটা মিথ্যাও হয়ে যায়। আমি ধরি বিশ্বাস করলাম কোনো বিষয়কে, কিন্তু সেটা আমার মনের মতো হলো না, সেটা বদলে গেল, তাহলে বিশ্বাসটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। কিন্তু নলেজ যেটা, সেটা ইটার্নাল থাকবে। According to Plato, knowledge is the correspondence thought and reality or being. তিনি বলছেন জ্ঞান কি? জ্ঞান হচ্ছে থট মানে হলো চিন্তা, এবং রিয়ালিটি মানে সত্তা। এই দুইয়ের মধ্যে একটি সাদৃশ্য স্থাপন করে বা অনুরূপতা স্থাপন করে এই নলেজ। এটাকেই প্লেটো নলেজ বলেছেন। According to Plato, knowledge is the correspondency of thought and reality or being. থট মানে হচ্ছে চিন্তা, আর রিয়ালিটি মানে হচ্ছে সত্তা। চিন্তা এবং সত্তার যে অভিন্নতা, যে করেসপন্ডেন্সি, সেটাই হচ্ছে তার কাছে নলেজ।
এবার আমরা একটু উপমাগুলো পড়বো। হ্যাঁ, প্লেটোর দর্শনে সূর্যের উপমা, ইমেজ অফ দ্য সান, তিনি ইমেজ অফ দ্য সান বা সূর্যের উপমার মাধ্যম দিয়ে কিভাবে কোনো বিষয়কে ব্যাখ্যা করেছেন সেটা আমরা জানি। বলছে দেখো, প্রত্যক্ষ গোচর এবং বুদ্ধিলব্ধ বস্তুর মধ্যে যে বৈপরীত্য লেগে রয়েছে তা বোঝানোর জন্যই তিনি সূর্যের উপমার আশ্রয় নিয়েছেন। ধরো তোমরা এটা মুখস্থ করলে যে সূর্যের উপমা তিনি দিয়েছেন, বিভক্ত রেখার ধারণা তিনি দিয়েছেন, তো এই বিষয়গুলো কি, এগুলো আমাদের এক্সপ্লানেশন গুলোও বুঝতে হবে। তাহলে দেখো, যেটা আমরা রিজনের দ্বারা পাচ্ছি এটা বলি, আর যেটা আমরা সেন্স পারসেপশনে পাচ্ছি, দুটো বিষয় কিন্তু বিপরীত। ঠিক আছে, রাত আর দিনের মতনই বিপরীত। রিজনের দ্বারা আমরা পারফেক্ট বিষয়কে জানতে পারি, আর সেন্সেশনের দ্বারা কি হয়, সেন্সেশনের দ্বারা কিন্তু সমস্ত কিছু বস্তুর নেচারটা বদলে বদলে যায়, তাই না? এক্ষেত্রে আকার বা ধারণাকে পূর্ব স্বীকৃতি দিয়েই দার্শনিক সক্রেটিস তার এই আলোচনা শুরু করেছেন। দার্শনিক প্লেটো তার এই আলোচনা শুরু করেছেন। আকার বা ধারণাকে তিনি কিন্তু পূর্ব থেকে স্বীকার করে নিয়েছেন এবং তিনি দেখাচ্ছেন যে এই ধারণাকে আমরা লাভ করতে পারি কেবলমাত্র বুদ্ধির দ্বারা। এই উপমাটিতে তিনি সূর্যের সঙ্গে বুদ্ধির জগতে অবস্থিত কিছু অনুরূপ বস্তুর তুলনা করেছেন। যেমন সূর্যের আলোর কিরণে চোখ জাগতিক বস্তু সমূহকে প্রত্যক্ষ করে, তেমনি কল্যাণের আকারে আকরিত হয়েই মানব বুদ্ধি আকারের জ্ঞান প্রাপ্ত হয়। এই প্রসঙ্গে বলা যায় প্লেটোনিক অধিবিদ্যার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কল্যাণের ধারণা। আচ্ছা, তার মানে ধরো যখন সূর্যের কিরণটা আমাদের চোখের মধ্যে পড়ছে তখন কি হয়, জাগতিক বস্তুকে আমরা প্রত্যক্ষ করি। এবং এই যে সূর্যকে তিনি আইডিয়া অফ গুডের সাথে তুলনা করেছেন, তো আইডিয়া অফ গুডের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে মানব বুদ্ধি তখন কি করছে, ওই আইডিয়া অফ গুডকে কেবলমাত্র বুদ্ধির সাহায্যেই প্রত্যক্ষ করতে পারে। বিশেষ বিশেষ বস্তুগুলো একরকম ভাবে রয়েছে, আর বিশেষ বিশেষ বস্তুর অন্তরালে তার যে আসল সত্তা সেটা একরকম ভাবে রয়েছে। সেই আসল সত্তাকে উপলব্ধি করতে গেলে কিন্তু বুদ্ধিরই প্রয়োজনীয়তা আছে। সক্রেটিস তার জীবনে সূর্যকে একজন দেবতা হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা আচ্ছা, তার মানে এটা সক্রেটিসই হবে, যে যেহেতু সক্রেটিসের কাছ থেকে প্লেটো এই ধারণাটি গ্রহণ করেছিলেন, তো সক্রেটিসের যে চিন্তাধারা সেটা পরবর্তীতে প্লেটোর মধ্যেও থাকবে। সক্রেটিস বলেন কল্যাণের আকার এই সত্তার ধারণাকেও অতিক্রম করে যায়। দ্য ফর্ম অফ দ্য গুড লাইজ বিয়ন্ড বিইং। সূর্যের এই ধারণাটি বা উপমাটি পরবর্তীকালে কল্যাণের আকারকে একটি স্বর্গীয় নীতির সাথে তুলনা করা হয়েছে। প্লেটো বলেন কল্যাণের ধারণা অধিবিদ্যা এবং জ্ঞান তত্ত্বকে ঐক্যবদ্ধ করে তোলে। এই ধারণা যেহেতু কল্যাণের আধার, সেহেতু এটি জীবনের লক্ষ্যকেও প্রতিনিধিত্ব করে। মানব জীবনের এটি একটি চরম আদর্শ। তাহলে সমস্ত রকম ধারণা একদিকে এবং আইডিয়া অফ গুড হচ্ছে একদিকে। দেখবে কনসেপ্ট অফ হায়ারার্কি, যেটা মানে হায়ারার্কি অফ আইডিয়াস, ঠিক আছে, অর্থাৎ ধারণার যে ক্রমবিন্যাস সেটা যদি আমরা দেখি, তো সেখানে বিভিন্ন ধারণা রয়েছে, যে শ্বেতত্বের ধারণা, মনুষ্যত্বের ধারণা, এইভাবে যে হায়ারার্কি অফ কনসেপ্ট বা হায়ারার্কি অফ আইডিয়াস যদি আমরা দেখি, একদম উচ্চতর যে ধারণা সেটা হচ্ছে আইডিয়া অফ গুড বা কল্যাণের ধারণা। তো এই কল্যাণের ধারণাকেই প্লেটো কি বলছেন, অধিবিদ্যা এবং জ্ঞানবিদ্যা এই দুইকে যা ঐক্যবদ্ধ করে তোলে সেটাই হচ্ছে কল্যাণের ধারণা। অধিবিদ্যার অনিবার্য পরিণতিই হচ্ছে জ্ঞান বিদ্যা। ঠিক আছে, এই ধারণা যেহেতু কল্যাণের আধার, সেহেতু এটি জীবনের লক্ষ্যকেও প্রতিনিধিত্ব করে। সমস্ত ধারণার মধ্যে তাই তিনি আইডিয়া অফ গুড অর্থাৎ কল্যাণের ধারণাকে অধিবিদ্যার শ্রেষ্ঠ নীতি বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, এরপরে আসছে বিভক্ত রেখার ধারণা বা স্মাইলি অফ দ্য ডিভাইড লাইন। বিভক্ত রেখার ধারণা নিয়ে তিনি কি বলেছেন, তাহলে সূর্যের উপমা বুঝতে পারলে, সূর্যের উপমা দিয়ে কিভাবে ব্যাখ্যা করেছেন যে সূর্যকে তিনি রিজনের সাথে তুলনা করে দেখিয়েছেন যে ধারণা হচ্ছে ঠিক এই রকম এবং এটি কল্যাণের ধারণা। আর সূর্যের আলোতে আলোকিত হচ্ছে যে সমস্ত বস্তু সেটা হলো বিশেষ বিশেষ বস্তু এবং সেই বস্তুগুলির পরিবর্তন হয়ে যায়। তাই সূর্যকে একজন দেবতা হিসেবে দেখিয়ে তিনি দেখানোর চেষ্টা করছেন যে আইডিয়াস অফ গুড বা কল্যাণের ধারণা জ্ঞান তত্ত্ব এবং অধিবিদ্যা এই দুটোর মধ্যে এক প্রকার সমন্বয় সাধন করে। আচ্ছা, বিভক্ত রেখার উপমার সাহায্যে প্লেটো একই সাথে দুটি বিষয়কে বোঝাতে চেয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন কিভাবে বিশেষ বিশেষ বস্তুগুলি অবজেক্ট অফ ওপিনিয়ন বা পার্টিকুলার এগুলি জ্ঞানের সাথে সম্পর্কিত হয়। ঠিক এই কারণে তিনি প্রত্যক্ষলব্ধ জগৎকে আদর্শ জগতের প্রতিবিম্ব বলে শ্রোতার কাছে উপস্থাপন করেন। অন্যদিকে বিভক্ত রেখার উপমার সাহায্যে গাণিতিক অনুসন্ধানের কথা তিনি বলেছেন।
প্লেটো মনে করেন গাণিতিক অনুসন্ধান সমস্ত জ্ঞানের থেকে উচ্চতর এবং দার্শনিক জ্ঞান লাভের প্রধান পদ্ধতি। তিনি এখানে বিভক্ত রেখার উপমা দিয়ে যেটা বোঝালেন, তিনি বোঝাচ্ছেন যে প্রত্যক্ষলব্ধ যে জগৎ রয়েছে সেই জগৎ কি বিশেষ বিশেষ বস্তুকে উপস্থাপিত করে, আর বিভক্ত রেখার যে ধারণা, যে সরল রেখার ধারণাগুলি আমরা পাচ্ছি সেটা তো আমরা মূলত গণিতেই পেয়ে থাকি। আর গণিতের নলেজ সম্পূর্ণ সার্টেন নলেজ, নিশ্চিত জ্ঞান। এবার এই যে নিশ্চিত জ্ঞান, এই নিশ্চিত জ্ঞান কিন্তু সবসময় উচ্চতর। এই নিশ্চিত জ্ঞান সবসময় আমরা কি করতে পারি, অভ্রান্ত ভাবে বুঝতে পারি। তো সেই কারণেই তিনি বিভক্ত রেখার ধারণার মধ্য দিয়ে কনসেপ্ট অফ আইডিয়াস কে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, এবার আসি যেখান থেকে প্রশ্ন আসবে, এই দুটো থেকেও প্রশ্ন আসে। প্লেটোর মতে জ্ঞানের 4 প্রকার স্তর ভেদ। প্লেটো জ্ঞানের যে 4টি স্তর নিয়ে আলোচনা করেছেন সেগুলো কি? সর্বনিম্ন স্তরটি হলো আনুমানিক স্তর বা কনজেকচার নলেজ। প্লেটো দেখো জ্ঞানের 4টি স্তরের কথা বলেছেন, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কনজেকচার নলেজ, 2 নাম্বার হচ্ছে নলেজ ডেরাইভড বাই সেন্সেস, কিভাবে সেন্সের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা বলতে পারি ইন্দ্রিয় প্রত্যক্ষণের মধ্য দিয়ে জ্ঞান লাভ হয় সেটা। তারপরে বলছে দেখো অবজেক্ট অফ ডিসকার্সিভ ইন্টেলেক্ট, তৃতীয় স্তরে যে ধরনের জ্ঞান হয় প্লেটোর মতে বুদ্ধি বিচ্ছিন্ন কিছু বিষয়ের উপর জ্ঞান লাভ করে। একদম দেখো লোয়েস্ট কাইন্ড অফ নলেজ হচ্ছে কনজেকচার নলেজ, ঠিক আছে, একদম এই লাইনটা তুলেই প্রশ্ন আসে। তার উপরে থাকছে তোমার নলেজ ডেরাইভড বাই সেন্সেস, ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যম দিয়ে যে জ্ঞান। প্রথমে আমরা কোনো কিছু কল্পনা করি, সেই কল্পনামূলক জ্ঞানকেই বলা হয়েছে কনজেকচার নলেজ। তারপর নলেজ ডেরাইভড বাই সেন্সেস, তারপর হচ্ছে অবজেক্ট অফ ডিসকার্সিভ ইন্টেলেক্ট, আর লাস্ট হচ্ছে দেখো সর্বোচ্চ স্তর হলো প্রজ্ঞালব্ধ জ্ঞান বা রেশনাল ইনসাইট। আমরা রিজনের দ্বারা যে জ্ঞান পাচ্ছি সেটা, মানে ধারণা সম্পর্কিত যে জ্ঞান। তাহলে এখান থেকে তোমাদের একটা ক্রোনোলজি আসতে পারে যে কনজেকচার নলেজকে কি বলা হয়েছে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, যেটা তোমরা বলবে যে আনুমানিক জ্ঞান বা অনুমানলব্ধ জ্ঞান, বা যেটা হচ্ছে তোমার কল্পনামূলক জ্ঞান, ঠিক আছে। তারপরে যে নলেজ ডেরাইভড বাই সেন্সেস, সেন্সেস বলতে প্রত্যক্ষলব্ধ বিশেষ বিশেষ বস্তুকে দেখার পর যে জ্ঞান। তারপর বলছে ডিসকার্সিভ ইন্টেলেক্ট, এর পরবর্তীতে জ্ঞানের যখন আরেকটু তোমার কি হচ্ছে ক্রমবিন্যাস ঘটছে, বা জ্ঞানের যখন একটু ধরো কি বলবো যে উন্নতি ঘটছে কোনো বিষয় সম্পর্কে, তখন হচ্ছে অবজেক্ট অফ ডিসকার্সিভ ইন্টেলেক্ট, ঠিক আছে, খণ্ডধর্মী যে জ্ঞান যেটা আমরা বুদ্ধির মাধ্যম দিয়ে পেতে পারি কোনো বস্তু সম্পর্কে। আর লাস্ট হচ্ছে রেশনাল ইনসাইট। প্লেটোর মতে মানব মনের বৃত্তি হলো কি কি বৃত্তি, 4টি বা বৃত্তি রয়েছে। প্রজ্ঞা অর্থাৎ রিজন, বোধ অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস অর্থাৎ ফেথ, কল্পনা অর্থাৎ ইমাজিনেশন। এবার দেখো এই কল্পনার সাথে কনজেকচার নলেজ এটাকে আমরা রিলেট করতে পারি, কল্পনামূলক জ্ঞান। ফেথ বা বিশ্বাসের মধ্য দিয়ে নলেজ ডেরাইভড বাই সেন্সেস, বিশেষ বিশেষ বস্তুর জ্ঞান আমরা বিশ্বাসলব্ধ জ্ঞান বলতে পারি ফেথ। তার উপরে রয়েছে ধরো গণিতের কিছু জ্ঞান, যেটাকে আমরা বলেছি অবজেক্ট অফ ডিসকার্সিভ ইন্টেলেক্ট অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং। আর আলটিমেট যেটা সেটা হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ রিজন, ঠিক আছে, সেটাকে আমরা বলছি রেশনাল ইনসাইট। এবারে আসি প্লেটোর মতে ওয়ার্ল্ড অফ আইডিয়াস এন্ড ওয়ার্ল্ড অফ পার্টিকুলার অবজেক্ট, মানে ধারণার জগৎ আর বিশেষ বিশেষ বস্তুর জগতের মধ্যে কি পার্থক্য, এটা আমরা দেখি। প্লেটো বলছেন ধারণা হলো সব বস্তু, রিয়াল, আর ধারণার যেগুলি প্রতিরূপ অর্থাৎ বিশেষ বিশেষ বস্তু হলো অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমরা বলবো যে এটা অবভাসিত সত্তা। ধারণাগুলি রিয়েল, আইডিয়াস আর রিয়েল, এন্ড অবজেক্ট আর মিয়ার অ্যাপিয়ারেন্স, এটা প্লেটো বলবে। ধারণা ভৌত পদার্থ নয়, আবার ব্যক্তি বিশেষের মনের ধারণা রূপে থাকে না। ধারণার মন অতিরিক্ত সত্তা রয়েছে, ধারণাকে তাই আমরা ইনকর্পোরিয়াল সাবস্টেন্স বলতে পারি বা এন্টিটি বলতে পারি। বিশেষ বিশেষ বস্তুগুলি ভৌত পদার্থ হতে পারে, আবার মানসিক অবস্থাও হতে পারে। ফিজিক্যাল অবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল অবজেক্ট ইজ কল্ড পার্টিকুলার অবজেক্ট অ্যাকর্ডিং টু প্লেটো, ঠিক আছে। তাহলে প্লেটো কি বলছেন দেখো, প্লেটো এইভাবেই ব্যাখ্যা করছেন যে কর্পোরিয়াল সাবস্টেন্স বা কর্পোরিয়াল এন্টিটি হচ্ছে বিশেষ বিশেষ বস্তু, আর ইনকর্পোরিয়াল এন্টিটি বা ইনকর্পোরিয়াল সাবস্টেন্স হচ্ছে ধারণা। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম। 3 নম্বর বলছে দেখো ধারণা দেশ কালে অবস্থান করে না, বিশেষ বস্তু দেশ এবং কালে অবস্থিত। আইডিয়াস আর টাইমলেস, অবজেক্ট আর নট টাইমলেস। আইডিয়া সবসময় টাইমলেস অকালিক, আর বিশেষ বিশেষ বস্তু কিন্তু
সবসময় হচ্ছে দেশকালের মধ্যে থাকে। মানসিক স্থিতি, এই যে তুমি আমায় যদি প্রশ্ন করো যে আমার এখন ভালো লাগছে কি আমার খারাপ লাগছে, মানসিক স্থিতি এগুলো কি ধারণা হতে পারে? কখনোই না। ধারণা হচ্ছে, সবসময় জেনে রাখবে, প্লেটোর মতে একদম অদ্বৈত বেদান্তের যেরকম ব্রহ্ম পারমার্থিক সৎ, সেরকম ধারণাও কিন্তু প্লেটোর মতে একদম ইটার্নাল। ঠিক আছে, আইডিয়াস অফ গুড, এটাকেই তুমি ধারণা করেছো। ধারণা বুদ্ধি গ্রাহ্য বা বুদ্ধিলব্ধ বিষয় অর্থাৎ রেশনাল। জগতের সমস্ত বস্তু ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ অর্থাৎ সেন্সেবল। ধারণা নিত্য, ইটার্নাল, বিশেষ বিশেষ বস্তু হচ্ছে নয় ইটার্নাল। ধারণাগুলি পূর্ণ সত্য, পারফেক্ট ট্রুথ, আর বস্তুর জগৎ অংশত সত্য, পার্শিয়াল ট্রুথ। ঠিক আছে, এটা হলো পার্থক্য। এবারে আসি ধারণা এবং বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, মানে আইডিয়াস এর সাথে অবজেক্টের সম্পর্কটা ঠিক কি, এটা জানতে চাওয়া হয়েছে। আইডিয়াস অর্থাৎ ধারণা আর বিশেষ বিশেষ বস্তু অর্থাৎ পার্টিকুলার অবজেক্ট, এই দুইয়ের মধ্যে কিরকম সম্পর্ক রয়েছে। ধারণার সাথে বা সদ্বস্তুর সাথে বিশেষ বস্তুর সম্পর্ক প্লেটোর মতে মূল সত্তার প্লেটোর মতে মূল সত্তার সাথে প্রতিরূপ সত্তার সম্পর্কের মতো। আর্কিটাইপ অ্যান্ড মডেল রিলেশন। আর্কিটাইপ কথাটার মানে হচ্ছে মূল সত্তা, আইডিয়াস, আর মডেল রিলেশন মানে, মডেল মানে কি, কোনো কিছুর প্রতিচ্ছবি। ধরো ক্লে মডেলিং, যে ক্লে মডেলিং গুলো হয় সেটা হচ্ছে, ধরো একটা ঘট, অ্যাকচুয়াল ঘট, আর একটা ঘটের মাটির কোনো মূর্তি, মাটির কোনো প্রতিচ্ছবি আর কি, সেটা। তাহলে এই দুইয়ের মতোই কিন্তু ধারণা আর বিশেষ বিশেষ বস্তুর জগতের যে সম্পর্ক সেটা রয়েছে। বস্তু জগৎ মাত্রই সত্তা এবং অসত্তার মধ্যবর্তী বা ধারণার জগতের প্রতিরূপ বা প্রতিবিম্ব স্বরূপ। বস্তু জগৎ সবসময় ধারণার জগতের প্রতিবিম্ব হয়ে যায়। ধারণার জগৎ সেই জন্য মূল জগৎ আর আসল সত্তার জগৎ। বস্তুগুলি হলো সেই ধারণার জগতের প্রতিচ্ছবি। অন্য উভয়ঙ্কর সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে প্লেটো বলেন বিশেষ বিশেষ বস্তু সদ্বস্তু ধারণায় অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা বলতে পারি একটা সম্পর্ক হচ্ছে আর্কিটাইপ মডেল রিলেশন, আরেকটা হচ্ছে পার্টিসিপেশন রিলেশন। কেন বলছে, মানে ধরো ধারণাকে তো আমরা উপলব্ধি করতে পারি, ধারণা তো ইটার্নাল, এবং সেই ধারণাকে বুঝতে গেলে বিশেষ বিশেষ বস্তুর দ্বারা বুঝতে হবে। তার মানে বিশেষ বিশেষ বস্তুগুলি ধারণার জগতে অংশগ্রহণ করে। যেমন আমি তোমায় বললাম যে ম্যানহুড অর্থাৎ মনুষ্যত্বকে বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যক্তি মানুষ এনে দেখাতে হবে যে এরা মানুষ, এরা এদের এই প্রতিটি মানুষের মধ্যে যেটা ইটার্নাল কোয়ালিটি, যে কোয়ালিটিটা অন্যান্য প্রাণী থেকে মানুষকে পৃথক করছে, সেটা ইটার্নাল কোয়ালিটি, এবং এইটাই কিন্তু মানব সত্তা, এবং এটাই মানুষ। তার মানে বিশেষ বিশেষ বস্তু অংশগ্রহণ করে দেখিয়ে দিল যে অ্যাকচুয়াল এন্টিটি কোনটা, অ্যাকচুয়াল হচ্ছে রেস কোনটা, যেটাকে আমরা ধারণা বলতে পারি। তাহলে একটা হচ্ছে মূলের সাথে অমূলের সম্বন্ধ, আর একটা হচ্ছে অংশগ্রহণের সম্বন্ধ। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন। পাশ্চাত্য দর্শনে সামান্য সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ। আমরা দেখবো যে বিভিন্ন ধরনের মতবাদগুলি কি কি রয়েছে। পাশ্চাত্য দর্শনে সামান্য সম্পর্কিত মতবাদ। দেখো, আমি মোটামুটি 4টে মতবাদ দিয়েছি যেগুলো দ্বারা সামান্যকে এক্সপ্লানেশন করা যায়, এবং কারা কারা, মানে ইন্ডিয়ান ফিলোসফিতে এই মতবাদের সমর্থক কারা রয়েছে সেটাও আমরা দেখব। একটা হচ্ছে রিয়ালিজম, মানে হলো বস্তুবাদ, যার সমর্থক হলেন দার্শনিক প্লেটো। প্লেটোর যে আইডিয়ালিজম সেটাকে আমরা তো রিয়ালিস্টিক আইডিয়ালিজম বলে থাকি। কেন বলছে আইডিয়ালিজম, কারণ আইডিয়াটা হচ্ছে প্লেটোর দর্শনে রিয়েল। ঠিক আছে, এবং সামান্য সম্পর্কিত মতবাদ প্লেটোর দর্শনে রিয়ালিজম বা বস্তুবাদ নামে পরিচিত। আর পাশ্চাত্য দর্শনের মতোই ভারতীয় দর্শনের ন্যায় বৈশেষিক দর্শনে কিন্তু রিয়ালিজম স্বীকৃত হয়েছে। তারপরে আসছি নামবাদ বা নমিনালিজম। রসেলিন, বার্কলে, ওখাং অ্যান্ড বুদ্ধিজম, এনারা প্রত্যেকেই কিন্তু নামবাদের সমর্থক। মূলত বার্কলের দর্শনে আমরা নমিনালিজম পাবো, এবং বৌদ্ধ দর্শনে সামান্য সম্পর্কিত মতবাদ অপোহবাদ বা নামবাদ নামে পরিচিত। এরপরে আসছে কনসেপচুয়ালিজম বা প্রত্যয়বাদ। প্রত্যয়বাদের সমর্থক হলেন জন লক ওয়েস্টার্ন ফিলোসফিতে, এবং বেদান্ত দর্শন আর জৈন দর্শনেও কিন্তু প্রত্যয়বাদ সমর্থিত হয়েছে, মানে সামান্য সম্পর্কিত মতবাদ কনসেপচুয়ালিজম নামে পরিচিত। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশনালিজম, এটা হচ্ছে অ্যারিস্টটলের মতবাদ। ঠিক আছে, কেন অ্যারিস্টটলের মতবাদকে আমরা অভিন্নতা তত্ত্বের মধ্যে দিয়ে ব্যাখ্যা করব, তার কারণ তিনি সামান্য এবং বিশেষের মধ্যে পার্থক্য করছেন না, কিন্তু
সামান্য প্রকাশিত হয় বিশেষ বিশেষ বস্তুর মধ্য দিয়ে, এটা অ্যারিস্টটল বলছেন। আর সামান্য এবং বিশেষ বস্তু দুটো আলাদা আলাদা, অর্থাৎ দুটোর সেপারেট একটা এন্টিটি রয়েছে, এটা বলেছেন দার্শনিক প্লেটো। ঠিক আছে, প্লেটোর মতবাদ রিয়ালিজম নামে পরিচিত, আর আইডেন্টিফিকেশনালিজম নামে পরিচিত হচ্ছে অ্যারিস্টটলের মতবাদ। সামান্য সম্পর্কে বস্তুবাদী মত অনুযায়ী মনে করা হয় সামান্যের মন অতিরিক্তভাবে নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। এই জন্যই যারা এটা মনে করছেন তাদের বক্তব্য বস্তুবাদ নামে পরিচিত। প্রত্যয়বাদ অনুযায়ী মনে করা হয় সামান্যের ধারণা মনোগত বা প্রত্যয়লব্ধ। আর সামান্য সম্পর্কে নামবাদী তত্ত্ব অনুযায়ী মনে করা হয় সামান্যের ধারণা নাম মাত্র, অর্থাৎ একটি শব্দের দ্বারা, একটি ওয়ার্ডের দ্বারা প্রকাশিত হয়। মানে আমরা এরকম বলে থাকি ইউনিভার্সাল আর মিয়ার্স নেমস, তাই না? ইউনিভার্সালকে আমরা নাম বলে থাকি। অ্যাকর্ডিং টু নমিনালিজম, universal are mere words to think about the class of object. Nominalism says that universal have no independent existence nor even their existence in mind. নমিনালিস্টরা বলছেন যে ইউনিভার্সালের অস্তিত্ব মাইন্ডেও নেই, মনোগতও নয়, এবং কি তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্বও নেই। কোনো একটা শব্দের মাধ্যম দিয়েই কিন্তু সামান্যের ধারণা প্রকাশিত হয়। দেখবে আমরা যখন বার্কলে পড়বো এটা বুঝতে পারবো। রিয়ালিজমে কি বলা হয়েছে? রিয়ালিজম সেজ দ্যাট ইউনিভার্সাল হ্যাভ দেয়ার ওন ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ইন দেয়ার ওন রাইটস। অর্থাৎ প্লেটো বলছেন যে সামান্যের একটি স্বাধীন এবং স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইউনিভার্সাল মাস্ট বি ইনস্ট্যান্সিয়েটেড। ইউনিভার্সালকে আমরা কিভাবে পাচ্ছি অ্যারিস্টটলের মতে? বিশেষ বিশেষ বস্তুর মধ্য দিয়ে পাচ্ছি। ইনস্ট্যান্সিয়েটেড কথাটার মানে হচ্ছে তুমি একটা দৃষ্টান্ত দেখো, ইনস্ট্যান্স মানে হচ্ছে দৃষ্টান্ত। ধরো তুমি বললে ঘটত্ব, ঘটত্ব তো সামান্য বা হচ্ছে জারনেস, যেটা হ্যাঁ সেটা হচ্ছে ইউনিভার্সাল। এইবার এই ঘটত্ব যখন তুমি ব্যাখ্যা করছো, তুমি একটা দুটো ঘট বা কলসি এনে তুমি তোমাকে দেখাচ্ছ যে এটা হচ্ছে ঘট, তাহলে এই বিশেষ বিশেষ বস্তুর মধ্য দিয়ে কিন্তু জারনেস বিষয়টা প্রকাশিত হলো, সেজন্য ইনস্ট্যান্সকে তিনি এখানে কেন্দ্র করেছেন। According to conceptualism, universal have their locus in mind. কনসেপচুয়ালিস্টরা মনে করছেন, প্রত্যয়বাদীরা, যে ইউনিভার্সাল মনের ধারণা রূপে রয়েছে। Universal are constructed by human mind after the observation of the particular object. ইউনিভার্সাল কি? ইউনিভার্সাল হচ্ছে হিউম্যান মাইন্ডের বিষয়, এবং আমরা বলতে পারছি যখন বিশেষ বিশেষ বস্তুগুলিকে আমরা প্রত্যক্ষ করছি তখন তার একটা ইমেজ আমাদের মনোগত ভাবে থাকছে বা মনের মধ্যে তৈরি হচ্ছে, এটাকে আমরা বলে থাকি কনসেপচুয়ালিজম। আচ্ছা, প্লেটো রিজেক্ট দ্য সাবজেক্টিভিটি অফ দ্য ইউনিভার্সাল। পারমেনাইডিস গ্রন্থে যেটা তিনি দেখিয়েছেন যে সাবজেক্টিভিটি অফ দ্য ইউনিভার্সাল কথাটার মানে হচ্ছে সামান্যের যে অনিত্য ধারণা, সেটাকে প্লেটো কিন্তু রিজেক্ট করেছে। বা সামান্যের যে মনোগত ধারণা, সাবজেক্টিভিটি কথাটার মানে হচ্ছে মনোগত ধারণা, বিষয়গত ধারণা, সেটাকে তিনি রিজেক্ট করছেন। Ideas as universal are the real, original, which can be copied by the participable. ঠিক আছে, নো পার্টিসিপেবল না, নো পার্টিসিপেট, হ্যাঁ, ক্যান নেভার বি দ্য অরিজিনাল আইডিয়াস। তিনি বলছেন যে আইডিয়াস অফ ইউনিভার্সাল সামান্যই হলো সৎ বস্তু, এবং বিশেষ বিশেষ বস্তু সবসময় সেই সৎ বস্তুর মধ্যে অন্তর্গত হয়। আইডিয়াস ক্যান বি থট নট সেন্সড। আইডিয়াস বা বিশেষ বিশেষ আইডিয়াস মানে হচ্ছে ধারণা, ধারণাগুলিকে আমরা চিন্তা করতে পারি, ধারণাগুলি আইডিয়াস ক্যান বি থট, অর্থাৎ ধারণাগুলি চিন্তনযোগ্য, নট সেন্সড। সেন্সড কথাটার মানে হচ্ছে তোমার কি হয় না, সেন্সড কথাটার মানে হচ্ছে উপলব্ধি করতে পারি না বা এর অভিজ্ঞতা হয় না। ঠিক আছে, সেন্সড। পারসেপ্ট ক্যান বি সেন্সড। পারসেপ্ট মানে হচ্ছে প্রত্যয়, প্রত্যয় মানে হচ্ছে বিশেষ বিশেষ বস্তু, এগুলির অভিজ্ঞতার দ্বারা আমরা লাভ করতে পারি, নট থট, এগুলি কিন্তু চিন্তালব্ধ নয়। ঠিক আছে, তাহলে এক হচ্ছে আইডিয়াস ক্যান বি থট নট সেন্সড, আর দুই হচ্ছে পারসেপ্ট ক্যান বি সেন্সড বাট নট থট। আচ্ছা, প্লেটোর দর্শনে বিশ্বতত্ত্ব সম্পর্কিত ধারণা বা কসমোলজি সম্পর্কিত ধারণা। সত্তা এবং অসত্তার ধারণা উল্লেখ করার জন্য প্লেটোর দর্শন দ্বৈতবাদে পরিণত হয়েছে, যেখানে সত্তার ধারণা বলতে সামান্যের ধারণা, আর অসত্তার ধারণা বলতে বিশেষ বিশেষ বস্তু জগতের ধারণা, এই দুটো উল্লেখ করার জন্য প্লেটোর দর্শন ডুয়ালিজম বা দ্বৈতবাদী দর্শন নামে পরিচিত। প্লেটো তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ টাইমিউজে বিশ্বতত্ত্বের উল্লেখ করেছেন। বিশ্বতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানে প্লেটো ব্যাখ্যা করছেন যে ঈশ্বররূপী এক জগতের পরিকল্পক রয়েছে,
মানে ঈশ্বর এই জগৎকে সৃষ্টি কিন্তু করছেন না। এই জগৎ সৃষ্টি করার জন্য যে সমস্ত ইটার্নাল পার্টিকেলস, সেগুলো পূর্ব থেকেই ছিল। ধরো আমি যদি তোমাদের বলি যে ন্যায় দর্শন তোমরা তো সবাই পড়েছো, ন্যায় দর্শনে ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা না পরিকল্পক, বলো তো? পরিকল্পক তো। তার কারণ হচ্ছে পরমাণুর অস্তিত্ব পূর্ব থেকেই ছিল, ঈশ্বর কি করেছেন, শুধুমাত্র সেটিকে পরিকল্পনা করে এই জগৎ সৃষ্টি করেছেন। জগতের আর্কিটেক্ট রূপে দেখানো হয়েছে ন্যায় দর্শনে ঈশ্বরকে। ঠিক সেইভাবেই প্লেটো দেখিয়েছেন যে ঈশ্বর হলেন এই জগতের আর্কিটেক্ট, ডেমিয়ার্চ, পরিকল্পক রূপে তিনি কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। প্লেটোর মতে এই ডেমিয়ার্চ জগতের স্রষ্টা নন, ক্রিয়েটার নন, পরিকল্পক অর্থাৎ আর্কিটেক্ট। প্লেটোর মতে জগতের সৃষ্টি ইচ্ছাকৃত নয়, তার একটি উদ্দেশ্য রয়েছে। এই যে জগৎ, এই যে তিনি টেলিওলজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছেন, কেন দিচ্ছেন? তিনি বলছেন যে এই জগৎ সৃষ্টির অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। ঈশ্বর তো তার ইচ্ছাবশত জগৎ সৃষ্টি করছেন না, জগতের সৃষ্টির জন্য কোনো না কোনো উদ্দেশ্য কিন্তু অবশ্যই রয়েছে। প্লেটোর মতে মঙ্গলের ধারণা ঈশ্বরের ধারণার সাথে সমতুল্য, আবার মঙ্গলের ধারণাই হলো ঈশ্বরের ধারণা। আইডিয়া অফ গুড ইজ আইডেন্টিক্যাল উইথ আইডিয়া অফ গড অ্যাকর্ডিং টু প্লেটো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি ভাবে প্লেটোর দর্শনে কসমোলজি বা বিশ্বতত্ত্ব সম্পর্কিত আলোচনা। এরপরে আসছি থিওরি অফ সোল। সোল নিয়ে প্লেটো ঠিক কি বলেছে। আচ্ছা, প্লেটোর মতে আত্মার দুটি প্রধান বিভাগ রয়েছে। হিউম্যান সোল বা আত্মার দুটি প্রধান বিভাগ রয়েছে। একটা হচ্ছে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ অংশ অর্থাৎ পিওর রেশনাল সেলফ, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বুদ্ধিলব্ধ অংশ, ইমপিওর রেশনাল সেলফ। এটা মূলত তিনি ধরো ব্যাখ্যাটা করেছেন এইভাবে, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছেন। তো সোলকে আমরা কিভাবে বুঝবো? সোলের তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে রিজন, বুদ্ধির অংশ, একটা হচ্ছে স্পিরিট, যার মধ্যে সাহসিকতার অংশ রয়েছে, আর একটা হচ্ছে অ্যাপিটাইটিস। অ্যাপিটাইটিস কথাটার মানে হচ্ছে ক্ষুধার্থ, পুণ্যবৃত্তির অংশ, যখন আমাদের খিদে পাচ্ছে, তৃষ্ণা হচ্ছে, এই ধরনের একটা অংশ। যখন আমাদের মধ্যে কারেজিয়াসনেস থাকছে, যখন আমরা খুব ফাইট করছি, সেটার একটা অংশ। এবং যখন আমরা রিজন দিয়ে সমস্ত কিছুকে বুঝছি, সেটার একটা অংশ। তাহলে লজ গ্রন্থে আত্মার লক্ষণ প্রসঙ্গে প্লেটো বলেছেন আত্মা হলো স্বয়ং গতিশীল বা গতির উৎস। অ্যাকর্ডিং টু প্লেটো, হ্যাঁ, সোল ইজ সেলফ ইনিশিয়েটিং মোশন অর সোর্স অফ মোশন। আত্মা হচ্ছে গতিশীল, মানে গতির উৎস। ঠিক আছে, আত্মা স্ট্যাটিক না, এটা লজ গ্রন্থে তিনি বলেছেন। প্লেটোর মতে আত্মার অস্তিত্ব দেহের পূর্ববর্তী। আত্মা হচ্ছে দেহের থেকেও প্রি এক্সিস্ট করে। ঠিক আছে, আত্মা হলো দেহ অপেক্ষা উন্নততর। সেলফ ইজ দ্য সুপিরিয়র টু দ্য বডি। আত্মা কি এই দেহ থেকে সবসময়ের জন্য উন্নততর। প্লেটোর মতে দেহ নিশ্চল অর্থাৎ মেটেরিয়াল, আত্মা বা চৈতন্য কি স্বয়ং গতিশীল মাত্র। আত্মাই দেহকে পরিচালিত করে। আত্মা কেবল প্রজ্ঞাবান, দেহের কোনো প্রজ্ঞা নেই। আত্মার মধ্যে জ্ঞান রয়েছে, আত্মার মধ্যে চেতনা রয়েছে, কনসাসনেস রয়েছে। ঠিক আছে, আত্মার মধ্যে সজ্ঞাও রয়েছে, আমরা বলতে পারি রিজন রয়েছে, প্রজ্ঞা রয়েছে। কিন্তু দেহ কি অ্যাজ আ ম্যাটার মেটেরিয়ালিস্টিক। তাহলে দেহকে পরিচালনা কে করবে? সেই সোল করবে, এবং সোলকে দেখানো হয়েছে স্বয়ং গতির উৎস, সেলফ ইনিশিয়েটিং মোশন। ঠিক আছে, টাইমিউস গ্রন্থে তিনি কি বলেছেন? টাইমিউস গ্রন্থে তিনি বলেন সত্তাবান পদার্থের মধ্যে আত্মার কেবল সঠিক অর্থে বুদ্ধি আছে, যদিও সেই আত্মা প্রত্যক্ষযোগ্য নয়, অদৃশ্য। পক্ষান্তরে দেহের উপাদান রূপে তেজ, জল, মাটি এবং বায়ু দৃশ্যযোগ্য বস্তু। এখানে তিনি বলছেন যে আত্মা তো সদ্বস্তু, রিয়াল এন্টিটি। তাহলে আত্মার কি রয়েছে? রিজন রয়েছে। সেই রিজনটা এতটাই হাইস্ট কাইন্ড অফ রিজন, সেই রিজনটা এতটাই পিওর যে সেটা আমরা প্রত্যক্ষ করতে পারছি না, সেটা হচ্ছে অদৃশ্য। অন্যদিকে দেহের উপাদান রূপে তেজ, জল, মাটি, বায়ু এগুলি প্রত্যক্ষযোগ্য, মানে আর্থ, ওয়াটার, এয়ার, ফায়ার, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। এগুলো হচ্ছে তোমার এগুলোর মধ্যে কোনো কনসাসনেস নেই, চেতনা নেই, এগুলো হচ্ছে মেটেরিয়ালিস্টিক। তো এইগুলো প্রত্যক্ষ করা যায়। তাছাড়াও আমরা যদি দেখি চেতনা কিন্তু প্রত্যক্ষের বিষয় নয়, দেহই প্রত্যক্ষের বিষয়, বডিটাই হচ্ছে প্রত্যক্ষের বিষয়। The only existing thing which properly possesses intelligence is soul, হ্যাঁ, where fire, water, air and earth all visible bodies. প্লেটোর মতে
আচ্ছা, প্লেটোর মতে মানব আত্মা বিশ্ব আত্মার প্রতিরূপ মাত্র। হিউম্যান সোল ইজ দ্য কপি অফ দ্য ওয়ার্ল্ড সোল। তিনি কি বলছেন? মানব আত্মা অর্থাৎ হিউম্যান সোল আর দ্য কপি অফ দ্য ওয়ার্ল্ড সোল, বিশ্ব আত্মার, ওয়ার্ল্ড সোলের মানে একদম আমরা বলবো যে হাইস্ট কাইন্ড অফ সোল, তার হচ্ছে একটি কপি। প্লেটোর মতে আত্মার তিনটি অংশ রয়েছে। সোল ইজ ট্রাইপার্টাইট ইন নেচার। কি কি? না, সেটা হলো বিশুদ্ধ বুদ্ধিলব্ধ অংশ অর্থাৎ রিজন, উচ্চতর মহান অংশ স্পিরিট, আর হচ্ছে নিম্নমানের অংশ অ্যাপেটাইটেশন। রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেন আত্মার তিনটি অংশ আসলে তিন ধরনের ক্রিয়া বা কর্মনীতি যাকে জড়বস্তুর অংশরূপে গণ্য করা যায়। টাইমিউস গ্রন্থে প্লেটো আত্মার তিনটি অংশের অবস্থান নির্ণয় করেছেন। রিজন, লোকাস অফ দ্য ব্রেন। তাহলে টাইমিউসে তিনি কি বলছেন? রিজন বা বুদ্ধি কোথায় থাকে? ব্রেন বা মস্তিষ্কে থাকে। স্পিরিট ইজ দ্য লোকাস অফ দ্য ব্রেস্ট। স্পিরিট থাকে আমাদের বক্ষ দেশে, আমাদের সাহসিকতা থাকে আমাদের বক্ষ দেশে, ঠিক আছে। তারপর বলছে ধরো অ্যাপেটাইটেশন। অ্যাপেটাইটেশন ইজ দ্য লোকাস অফ দ্য, লোকাস মানে হচ্ছে স্থান, হ্যাঁ, লোকাস অফ দ্য লোয়ার সেলফ, অর্থাৎ আমাদের ধরো নিম্ন স্থানে, নিম্নাঙ্গে যেটা, সেটাকে বলা হচ্ছে যে অ্যাপেটাইটেশন থাকে। According to Plato, the three parts as function or principle of action, not as a part of material sense. এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। প্লেটো কি বলছেন? প্লেটো বলছেন এই যে থ্রি পার্টস, আত্মার যে তিনটে অংশ, এটা কি? এটা কিন্তু ফাংশন আর প্রিন্সিপাল অফ অ্যাকশন। এটা এই তিনটে অংশ তিনটে ক্রিয়ার দিক, এর দ্বারা তিনটে ক্রিয়া সম্পাদিত হয়, ঠিক আছে। নট এজ আ পার্ট ইন মেটেরিয়াল সেন্স। এটাকে জড়াত্মক দৃষ্টিতে গ্রহণ করলে হবে না। আমি যখন রিজন বলছি, রিজনের একটা ফাংশন রয়েছে। আমি যখন স্পিরিট বলছি, স্পিরিটের একটা ফাংশন রয়েছে। যখন অ্যাপেটাইটেশন বলছি, তখন সেটার একটা ফাংশন রয়েছে। তাহলে এই তিনটে ফাংশন, এই তিনটে কার্যকারিতা, তিনটে দিককে তুলে ধরছে, ঠিক আছে। থ্রি ক্লাস অফ প্লেটোস ফিলোসফি, ফিলোসোফার কিং, যার মধ্যে কি রয়েছে? রিজন রয়েছে, মিলিটারি ক্লাস স্পিরিট রয়েছে, আর আর্টিস্ট ক্লাস অ্যাপেটাইটেশন রয়েছে, ঠিক আছে। তো দার্শনিক রাজা, ওরিয়র ক্লাস যোদ্ধা শ্রেণী, আর কারিগরি শ্রেণী হচ্ছে অ্যাপেটাইটেশন। তো এই তিনটে শ্রেণীকে নির্ণয় করছে, তিনটে শ্রেণীকে নির্দেশ করছে আত্মার তিনটি অংশ। তাহলে রিজনের মধ্যে কি রয়েছে, স্পিরিটের মধ্যে কি রয়েছে, আর অ্যাপেটাইটেশনের মধ্যে কি রয়েছে আমরা দেখবো। রিজন বা প্রজ্ঞালব্ধ অংশ কি বলছে দেখো? আত্মার উচ্চতম অংশ যা সদ্বস্তুর ধারণাকে উপলব্ধি করতে পারে। এই রিজনের কিছু বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইটারনাল। মানুষেরই কেবল এই উচ্চতম অংশ রয়েছে, এই অংশটি নিত্য এবং শাশ্বত। এর নেচারটা হচ্ছে ইটারনাল এবং ইনডেস্ট্রাক্টেবল, তাই না, ইমিউটেবল। এটা ইটারনাল কেন? কারণ এই অংশটা কখনোই বিনষ্ট হয় না, কোনো কিছুর দ্বারা আমরা পরিবর্তন করতে পারি না। তো এই অংশটি কাদের মধ্যে রয়েছে? মানুষের মধ্যে রয়েছে, মানব সত্তার মধ্যে। এবার যখন তোমরা এই রিজন স্পিরিট অ্যাপেটাইটেশন পড়বে, তখন কিন্তু এই রিজনটা সকলের মধ্যেই রয়েছে, কিন্তু এর মধ্যেও আবার ভাগ রয়েছে যে যার মধ্যে পিওর রিজন রয়েছে তিনি হলেন ফিলোসোফার। ধরো মিলিটারি ক্লাসের মধ্যেও তো রিজন রয়েছে। তো প্লেটোর দেখবে, প্লেটোর দর্শনের শিক্ষা ব্যবস্থার গুরুত্ব রয়েছে। প্লেটো দেখাতে চাইছেন যে কখন কখন কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। কোন একটা শিশুর যখন 5 বছর বয়স বা 6 বছর বয়স, তখন তাকে কি করতে হবে? তখন তাকে একরকম শিক্ষা দিতে হবে। 50 বছর বয়সে সে ফিলোসোফার কিং যদি হতে চায়, তাহলে সে ফিলোসফি পড়বে। 5 বছর বয়সে সে হচ্ছে ধরো শরীর চর্চা করবে, জিমনাস্টিক শিখবে, ম্যাথমেটিক্স শিখবে। এরকম ভাবে তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন, যেটা খুব ডিটেলসে যারা ফিলোসফি ক্লাস করো তারা জানো। আমাদের এসআরএসটি তে হয়তো বা এতটা পড়বে না, তবুও জেনে রাখা ভালো যে কোন শিক্ষা কোন বয়সের জন্য, মানে এডুকেশন সিস্টেমটা জানতে হবে। তাহলে রিজন হলো স্পিরিট কি? উচ্চতর মহান অংশ। এই অংশটি দেহের সাথে যুক্ত থাকায় বুদ্ধিলব্ধ হলেও সেই বুদ্ধি বিশুদ্ধ নয়। এই অংশটি নিত্য নয়, দেহের মৃত্যুর সাথে সাথে এই অংশের মৃত্যু ঘটে। এই অংশের প্রধান বৈশিষ্ট্য হলো সাহসিকতা, মর্যাদা বোধ, আধিপত্য, শৌর্য ইত্যাদি কিছু কিছু আবেগ অনুভূতির উপলব্ধি করা। এটা হচ্ছে নন ইটারনাল। তাহলে এর প্রধান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্পিরিটের, এটা নন ইটারনাল, এর মধ্যে আবেগ অনুভূতির ধারণা থাকে। এটি যেহেতু নন ইটারনাল, তাহলে সেটা এটার ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এই প্রধান বৈশিষ্ট্য হলো এর মধ্যে কি রয়েছে? সাহসিকতা রয়েছে, মর্যাদা বোধ রয়েছে। এরপরে হচ্ছে অ্যাপেটাইটেশন অর্থাৎ অবিশুদ্ধ নিম্নতর অংশ।
এটাকে আমরা বলে থাকি ইগনোবেল সোল। আত্মার এই অংশটির মধ্য দিয়ে প্লেটো মনে করছেন পশু এবং মানুষের মধ্যে কোনো প্রভেদ। আমি তোমাদের একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। আজকে মানুষের কিছু কিছু কাজকর্ম পশুর মতো হয়ে যাচ্ছে না। মানুষ যখন একটা মানুষকে খুন করে, একটা মানুষকে বলাৎকার করে, ঠিক আছে, ধরো আরেকজনের সাথে জালিয়াতি করে, তখন কি হয়? তখন সে পশুর মতনই তো হয়ে যায়। পশুর মধ্যে পাশবিক প্রবৃত্তি রয়েছে। পশু কি করছে? সে যা চায় সেটা সে ছিনিয়ে নিতে চায়। আর মানুষ কিভাবে? মানুষের মধ্যে প্রেম রয়েছে, কিন্তু যখন মানুষের মধ্যে এই প্রেম বিষয়টা ডিমলিশ হয়ে যায়, তখন কি হয়? তখন তার মধ্যে অ্যাপেটাইটেশন থাকে। তাহলে অবিশুদ্ধ নিম্নতর অংশ থাকছে। এটাকে তিনি বলেছেন ইগনোবেল সোল। এটা মানুষকে ক্ষুণ্ণবৃত্তির তাড়নায়, ক্ষুধার তাড়নায় মানুষকে নিম্নতর কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে? তাহলে রিজন, স্পিরিট আর অ্যাপেটাইটেশন, তিনটে স্তরের কি কি বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আসি থিওরি অফ রিকালেকশন। রিকালেকশন নিয়ে তার কি আলোচনা। এই যে পিডিএফটা আমি তোমাদের দিয়েছি না, এই পিডিএফটাতে এত ডিটেলস এ প্রতিটা টপিক প্লেটোর, মানে যেগুলো মেন টপিক, আমি বলবো না যে সমস্ত প্লেটো সম্পর্কে আমি পড়িয়ে দিচ্ছি। এটা যদি পড়ো এসএলএসটি এর জন্য একটা পর্যাপ্ত আলোচনা, এবং আশা করছি যে এরকম ভাবে তোমরা যদি পড়ে থাকো প্লেটো থেকে সমস্ত প্রশ্ন করতে পারবে। প্লেটো কি বলছেন? প্লেটো মনে করেন স্মরণবাদ অনুসারে, হ্যাঁ, জ্ঞান মাত্রই পূর্ব জীবনে জ্ঞাত। জ্ঞান মাত্রই হচ্ছে থিওরি অফ রিকালেকশন। রিকালেক্টের মধ্য দিয়ে আমাদের জ্ঞান হয়। কোন বিষয়ের স্মৃতি বা স্মরণজনিত জ্ঞান জন্মের পূর্বে বুদ্ধিময় আত্মায় অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়ে থাকে। প্লেটো এখানে জ্ঞান বলতে ইন্দ্রিয় সংবেদন বা প্রত্যক্ষণকে বোঝেননি, তিনি এখানে জ্ঞান বলতে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞানকে বুঝিয়েছেন। তিনি বলছেন মানুষ যখন জন্মায় তার মধ্যে জ্ঞান লাভের প্রবণতা কিন্তু পূর্ব থেকেই থাকে, স্মরণের দ্বারা থাকে। কিন্তু ন্যায় দর্শনের সাথে আমাদের এটা পার্থক্য হয়ে যায়। ন্যায় দর্শনে যথার্থ অনুভবকে জ্ঞান বলা হয়েছে, যেখানে স্মৃতিকে ধরো সেই নলেজের থেকে এক্সক্লুড করা হয়েছে। কিন্তু প্লেটো এখানে কি বলছেন যে না, জ্ঞান মাত্রই একটা সারণিক প্রক্রিয়া হবে। জ্ঞান আমরা এভাবে নয় যে নতুন আজকে একটা কোনো কিছু দেখছি সেটা জ্ঞান হয়ে যাচ্ছে। জ্ঞানের নেচারটা হচ্ছে ইটার্নাল, যেটা পূর্ব থেকেই ছিল। এইভাবে প্লেটো কিন্তু মেনো গ্রন্থে থিওরি অফ রিকালেকশন নিয়ে আলোচনা করেছে। হুম। এরপরে আসছে ক্যাটেগরি অফ দ্য কেভ বা গুহারূপকের ধারণা বলতে প্লেটো কি বলেছেন। প্লেটো গুহারূপকের মাধ্যমে ধারণার জগৎ এবং ইন্দ্রিয় অভিজ্ঞতার জগতের মধ্যে বেশ পার্থক্য করেছেন। তিনি এখানে ইন্দ্রিয় অভিজ্ঞতার জগতে কাদের কথা বলেছেন আর ধারণার জগতে কাদের কথা বলেছেন আমরা দেখব। বলছে দেখো, দর্শনের জ্ঞানবিহীন ব্যক্তিদের তিনি গুহাবন্দীদের সাথে তুলনা করেছেন। তিনি বলছেন মানুষের মধ্যে দুরকম নলেজ রয়েছে। ধরো আমি যদি তোমাদেরকে বেদান্তের সাথে রিলেট করে দিই, তৎকালীন সমাজে প্লেটোর যে চিন্তাধারা, বেদান্তে কি বলা হয়? পরাবিদ্যা আর অপরাবিদ্যা, তাই না? পরাবিদ্যা মানে হচ্ছে ব্রহ্ম সম্পর্কিত বিদ্যা, আর অপরাবিদ্যা মানে হচ্ছে যেটা তোমাদের এই ধরো অভিজ্ঞতা লব্ধ জগৎ বা ব্যবহারিক জগতের যে জ্ঞান, মানে ব্রহ্মবাদে যা কিছু রয়েছে, ঠিক আছে, বেদ মানে বেদ ছাড়ো, বেদ বেদাঙ্গ সমস্ত আলোচনাই হচ্ছে অপরাবিদ্যার অন্তর্গত। ঠিক প্লেটোও দেখিয়েছেন যে এই যে যাদের মধ্যে ফিলোসফির জ্ঞান রয়েছে তাদেরকে তিনি দার্শনিক হিসেবে দেখিয়েছেন, আর যাদের মধ্যে ধরো তোমার এই সেন্সিটিভ নলেজ রয়েছে, ব্যবহারিক জগতের জ্ঞান রয়েছে, তাদেরকে তিনি বিশেষ বিশেষ বস্তুর জগতের মধ্য দিয়ে তুলনা করেছেন। তিনি কি বলছেন, এটার মধ্য দিয়ে বক্তব্যটা কি? তিনি মাটির নিচে একটি গুহার কল্পনা করেছেন। এটা কিন্তু বাস্তবিক না। প্লেটোর যে কোনো তত্ত্ব সবসময় জানবে, তুমি যখন আইডিয়াল স্টেট পড়বে সেটাও কিন্তু তিনি তার সবটাই ইমাজিনেশন, হ্যাঁ, এগুলো বাস্তবিক না যে গুহা তৈরি করে এটাকে করেছেন, এমনটা নয়। তিনি বলছেন যে মাটির নিচে যদি একটি গুহার কল্পনা করা হয়, সেখানে কিছু লোককে শিশুকাল থেকে পায়ে এবং ঘাড়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা জন্ম থেকে তাদেরকে ঘাড় আর পা শিকল দিয়ে যদি বেঁধে রাখি, তাহলে সে তো মাথাটা সে তুলতেই তো পারবে না। ঘাড়টাকে যদি আমি বেঁধে রাখি তাহলে সে নিচের দিকে তাকিয়ে থাকবে বা সোজাসুজি তাকিয়ে থাকবে, ওপরের দিকে তাকানোর ক্ষমতা তার থাকবে না। পা আর ঘাড়কে বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে তাকে পশুর মতো করে তোলা। পশু ওপর দিকে দেখতে পায়? দেখতে পায় না। ঠিক এইরকম তারা কোনোভাবে নড়াচড়া করতে পারবে না এবং ঘাড় ঘোরাতেও পারবে না। বলা হয়েছে তাদের সামনের দেয়াল ও পেছনের দেয়ালে আগুন জ্বলছে এবং দেয়াল ও তার মাঝখানে কিছুই নেই। তারা দেয়ালে
প্রতিফলিতদের ছায়া এবং অন্যান্য মানুষদের বহনকৃত বিভিন্ন ছায়া দেখতে সক্ষম। তাহলে কি বলা হয়েছে, যে সামনের দেয়াল আর পিছনের দেয়ালে ধরো আগুন জ্বলছে এবং বলছে দেওয়াল এবং তাদের মাঝখানে আর কিছু নেই। তাহলে দেয়ালে ধরো যারা সেখান দিয়ে পেরোচ্ছে, হ্যাঁ, তো তাদের ছায়াটা তারা দেখতে পাচ্ছে, ছায়া দেখতে পাচ্ছে, কিন্তু এইবার অজ্ঞতাবশত তারা ছায়াকেই কায়া হিসেবে ধরে নেয়, যেহেতু সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাই ছায়াগুলোকে তারা বাস্তব বলে মনে করে। তাহলে আমি যদি দেয়ালের গায়ে আগুন লাগিয়ে দিই এবং গুহার উপর দিয়ে যদি কিছু মানুষ কোন একটা জিনিস নিয়ে পেরোয়, তাহলে সেই মানুষটাকে আমি দেখতে পাবো না তার ছায়াটা দেখতে পাবো? আলোতে তার ছায়াটা দেখতে পাবো, তাহলে সেই ছায়াটাকে এখানে বলছে দেখো কায়া বা রিয়েল ম্যান বলে এখানে মনে করা হচ্ছে। তাই রিয়েল ম্যান বলে যদি এখানে মনে করা হয়, তাহলে তাদের মধ্যে তো শিক্ষা দীক্ষা নলেজ নেই, তারা তো রিয়েল আর আনরিয়েল এর পার্থক্যটাই বোঝে না, তাই না? অবশেষে কিছু লোক গুহা থেকে সূর্যের আলোয় পালিয়ে যায় এবং আলোতে এসে তারা জীবনের প্রথম বাস্তব জিনিস দেখতে পায়। এবং প্লেটো এটাও বলছেন যে যারা এরকম ভাবে থাকতে না পেরে গুহা থেকে বেরিয়ে চলে যায়, তারা একটি বাস্তব রূপ কিন্তু সেখানে দেখতে পায়। পরিশেষে প্লেটো গুহারূপকের দ্বারা এই মন্তব্যই করেন যে আসল এবং নকল সত্তার পার্থক্য কি হতে পারে, অর্থাৎ ধারণার জগৎ আসল এবং ইন্দ্রিয়ের জগৎ যে নকল তারই পার্থক্য করার চেষ্টা করেছেন তিনি। এবং এটা বোঝাতে গিয়ে অ্যালিগরি অফ দ্য কেভ বা গুহারূপকের ধারণা তিনি দিয়েছেন। ঠিক আছে, তিনি বারবার বলছেন যে এই যে ছায়া, যেটা শ্যাডো, সেটা কিন্তু প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষকে বুঝতে গেলে তোমাকে কিন্তু তার প্রকৃত স্বরূপ দেখতে হবে। ঠিক আছে, তার জন্যই প্রয়োজন কি, ফিলোসফির জ্ঞান, তার জন্যই প্রয়োজন দর্শনের নলেজ। এমনটা নয় যে আমি ধরো ব্যবহারিক জ্ঞান দিয়ে আসল আর নকলের পার্থক্য করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। ডক্ট্রিন অফ লাভ, প্লেটোর মতে প্লেটোনিক প্রেম তত্ত্ব। দেখি প্লেটোনিক প্রেম তত্ত্বতে প্লেটো কি বলেছে। প্লেটোর প্রেম তত্ত্ব হলো নিষ্কাম প্রেম তত্ত্ব। ঠিক আছে, প্লেটো বলেন ভালোবাসা সর্বদাই সৌন্দর্য কেন্দ্রিক, লাভ উইদাউট কার্নাল ডিজায়ার। ঠিক আছে, প্লেটোর এই লাভকে তুমি শ্রীগীতার নিষ্কামতার সাথে তুলনা করতেই পারো। নিষ্কাম তত্ত্বে বা নিষ্কাম কর্মে যেমন ভাবে বলা হয়েছে যে ডিজায়ারলেস অ্যাকশন করতে হবে। ধরো তোমাদের এসএলএসটির সিলেবাসে জেনারেল ফিচার্স অফ ফিলোসফি বলে একটা টপিক রয়েছে, সেখানে বেদ, উপনিষদ, গীতা এগুলো সম্পর্কে আলোচনা করা গেলেও যেতে পারে। তো সেইখানে ধরো আমরা নিষ্কামতা সম্পর্কে আলোচনা করব। যেখানে কি বলা হয় যে যখন কোনো কর্ম করা হবে সেটা ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরের কর্ম, এবং এই কর্মটাকে এই জন্য বলা হচ্ছে যজ্ঞার্থ কর্ম। এবং এই কর্মে কোনো ডিজায়ার থাকছে না, কোনো রকম কামনা বাসনা থাকছে না, কোনো রকম কনফ্লিক্ট থাকছে না। এইবার বলা হচ্ছে যে প্লেটোর প্রেম তত্ত্ব কিন্তু ঠিক সেই রকম নিষ্কাম, যেখানে কোন রকম কোনো ডিজায়ার, কোন রকম কোনো সেক্সুয়াল প্লেজার এটার কথা তিনি বলছেন না। এটা এক ধরনের বিউটিনেসকে আমাদের সামনে তুলে ধরে, ইটার্নিটিকে আমাদের সামনে তুলে ধরে, সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরে। লাভ ইজ অলওয়েজ কনসার্নড উইথ বিউটি। এখানে বিউটি কথাটার মানে হচ্ছে ইটার্নিটি। প্লেটো বিলিভ দ্যাট real personal immortality. আচ্ছা, প্লেটো বিলিভ দ্যাট ইন রিয়েল পার্সোনাল ইমর্টালিটি। প্লেটো বিশ্বাস করছেন যেটা সৎ বস্তু, যেটা সৎ, সেটা কি, সেটা সবসময় হচ্ছে অমর, সেটা সবসময় বিউটিফুল। প্লেটোর মতে প্রেম ভালোবাসা কোনো ব্যক্তি বিশেষের প্রতি নয়, তাহলে এক সৌন্দর্যের ধারণার প্রতি। তিনি ইটার্নাল লাভের কথা বলেছেন। তিনি কিন্তু বিউটিনেস বলতে বিশেষ বিশেষ কোনো বস্তুর প্রতি আকর্ষিত হওয়া, বিশেষ বিশেষ কোনো বস্তুকে প্রাপ্ত করা, এটা বলছেন না। তাহলে একটা সৌন্দর্যের ধারণার প্রতি তার যে প্রেম, সেটা নিয়ে তিনি আলোচনা করছেন। এই প্রসঙ্গে আমরা বলতে পারি প্লেটো বলেন ফিলসফি সম্পর্কে কি বলেছেন, ফিলসফি ইজ প্রিপারেশন ফর ডেথ। দর্শন হলো মৃত্যুর জন্য প্রস্তুতি। কেন বলছেন প্লেটো? এই যে মৃত্যু হচ্ছে, মৃত্যুতে কি হয়, মানুষের জীবনের নিত্যতা প্রাপ্তি হয়, ইটার্নিটি প্রাপ্তি হয়। অনেক সময় দেখবে অ্যাকর্ডিং টু প্লেটো ফিলোসফি ইজ আ প্রিপারেশন ফর লাইফ, ডেথ, নলেজ, এরকম অপশন থাকে। প্রিপারেশন ফর ডেথ, মৃত্যুর জন্য প্রস্তুতি। তিনি বারবার এটা বলছেন যে মৃত্যুতে ব্যক্তির শাশ্বতের উপলব্ধি হয়, সেই আইডিয়াজ এর উপলব্ধি হয়, সেই আইডিয়াজ অফ গুড এর উপলব্ধি হয়। এই জন্য তিনি প্রিপারেশন ফর ডেথ কথাটাই বলেছেন ফিলোসফি প্রসঙ্গে। ঠিক আছে, এরপরে আসছি কার্ডিনাল প্রিন্সিপাল। অ্যাকর্ডিং টু প্লেটো হ্যাপিনেস মিনস সামাম বোনাম।
সামাম বোনাম একটা ল্যাটিন শব্দ, অনেক সময় ম্যাচিং এ দেয় যে সামাম বোনাম কথাটা কার সাথে যাবে, প্লেটো অ্যারিস্টটলের সাথে যায়। প্লেটোর মতে ন্যায় হলো কতগুলি মৌলিক ধর্মের সমন্বয়ে গঠিত জ্ঞান বা প্রজ্ঞা। কেন বলছেন তিনি? তিনি বলছেন জ্ঞান বা ন্যায়পরতা আমাদেরকে যদি তিনি বলছেন কি ন্যায় হলো কতগুলি মৌলিক ধর্মের সমন্বয়ে গঠিত। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা, সাহসিকতা, মিতাচার আর ন্যায়পরতা। তো ন্যায় বলতে বা জাস্টিস বলতে তিনি কেন এই বিষয়গুলিকে ব্যাখ্যা করলেন, জাস্টিস কিভাবে আসে, ঠিক আছে। তো হ্যাপিনেস মানে তার কাছে কি সেই হাইয়েস্ট কাইন্ড অফ গুড বা সামাম বোনা, যেটাকে আমরা বলে থাকি আলটিমেট এন্ড। তিনি বলছেন যদি জাস্টিস প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রথমে নলেজ থাকতে হবে, উইজডম, তারপরে হচ্ছে কারেজ বা ফর্টিটিউড, তারপরে হচ্ছে টেম্পারেন্স মানে হচ্ছে মিতাচার। এই তিনটে যদি একত্রিত হয় তখনই জাস্টিস প্রতিষ্ঠিত হবে। আসলে দেখো তার এই জাস্টিসের ধারণাটা কনসেপ্ট অফ সোল থেকে আসছে। কেন কনসেপ্ট অফ সোল থেকে আসছে? তার কারণ হচ্ছে সোল প্রথমত দুটো ভাগে বিভক্ত, নোবেল আর ইগনোবেল পার্টস। তো নোবেল পার্টে আমরা কি পাচ্ছি? রিজন আর স্পিরিট পাচ্ছি, আর অ্যাপেটাইটেশন পাচ্ছি আমরা ইগনোবেল পার্টে। এবার রিজন কোথায় থাকছে? ব্রেনে থাকছে, স্পিরিট থাকছে আমাদের ব্রেস্টে, আর অ্যাপেটাইটেশন থাকছে আমাদের লোয়ার পোর্শনে। তো এই তিনটে বিষয় কি করছে? এই তিনটে বিষয় তিনটে কর্মকে ডিফাইন করছে, তিনটে ক্লাসকে ডিফাইন করছে কিন্তু, ঠিক আছে। তো সেই তিনটে ক্লাস কি কি? ফিলোসফার কিং একটা ক্লাস, 2 নম্বর ক্লাস হচ্ছে তোমার মিলিটারি ক্লাস, আর 3 নম্বর ক্লাস হচ্ছে তোমার আর্টিস্ট ক্লাস। তো এই তিনটে যে ক্লাস, তিনটে যে শ্রেণীর কনসেপ্ট প্লেটো দিলেন, এই তিনটে কনসেপ্ট যখন একটা ক্লাস অন্য ক্লাসের মধ্যে কোন রকম কোনো হস্তক্ষেপ না করে নিজেদের কর্ম করবে, তখনই কিন্তু সমাজে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। এবং সেই জাস্টিসকে তিনি বলেছেন কালেকটিভ জাস্টিস, হলিস্টিক জাস্টিস, ঠিক আছে। জাস্টিস এমনটা নয় যে জাস্টিস ধরো ইন্ডিভিজুয়াল গুডের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। তিনি বলছেন না, তিনি মনে করেন ন্যায়পরতা হলো সাধারণ ধর্ম, অর্থাৎ জেনারেল ভার্চু। যখন আত্মার প্রত্যেকটি অংশ সহযোগিতার ভিত্তিতে সুসামঞ্জস্যভাবে নিজ নিজ কর্ম সম্পাদন করবে, তখনই কিন্তু ন্যায়ের প্রতিষ্ঠা হবে। অ্যাকর্ডিং টু প্লেটো, জাস্টিস ইজ এ জেনারেল ভার্চু consisting in this, that every part of the soul performs its proper task in due harmony. অর্থাৎ প্রতিটি শ্রেণীর কিছু কিছু ডিউটিস রয়েছে। যেমন ফিলোসফার কিং এর কিছু ডিউটিস রয়েছে যে সমাজকে কিভাবে রুল করা হবে। সমাজের অভিভাবক বলতে ফিলোসফার কিং কে বলা হয়েছে। ফিলোসফার কিং এর পরে আসছে মিলিটারি ক্লাস। মিলিটারি ক্লাসের মধ্যে যারা থাকছে তাদের কাজ হচ্ছে যুদ্ধ করা। ধরো সৈনিকদের কাজ কি? যুদ্ধ করা। পুলিশের কাজ হচ্ছে প্রোটেকশন করা। তো সিকিউরিটি সিস্টেমটা তারা দেখবে রিজন, স্পিরিট। আর অ্যাপেটাইটেশন হচ্ছে আর্টিস্ট ক্লাসের মধ্যে যারা পড়ছেন, বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন, তারা তাদের বিভিন্ন ডিউটি পালন করবে। যারা বিজনেস করবে, যারা ধরো টাকা পয়সার যে দিকটা সেটা দেখবে, যারা মার্চেন্ট তারা তো বিজনেস করবে, তাদের তাদের হাতেই টাকা পয়সার যে দিকটা থাকবে সেটা অর্থের দিক। তারপরে ধরো একজন ডাক্তারের যে কাজ, এরা সবাই কিন্তু আর্টিস্ট ক্লাসের অন্তর্গত। তাহলে প্রত্যেকে যদি তার কাজ নিজ নিজ ভাবে করে, উইদাউট ইন্টারভেনশন, উইদাউট ম্যানিপুলেশন, ফিলোসফার কিংকে গিয়ে তুমি বলতে পারো না যে তুমি আমার বিজনেসটা আজকে করে দাও, বা বিজনেস ক্লাসকে গিয়ে আমরা মানে ক্লাস নিতে বা পড়ানোর ব্যাপারটা বলতে পারি না, বা রিজনের দ্বারা যেভাবে সমস্ত কিছুকে রুল করা হবে সেটা আমরা বলতে পারি না। তো এই যে বিষয়গুলো রয়েছে, যে একটি ক্লাস অন্য ক্লাসের সাথে যখন অ্যাটাচ হবে কিন্তু কোন রকম কোনো ডিজাস্টার ঘটবে না, তখনই সুসামঞ্জস্যতা প্রতিষ্ঠিত হবে এবং আরেকটি ভার্চু প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে ন্যায়পরতা, যেটাকে তিনি কার্ডিনাল প্রিন্সিপাল বলে উল্লেখ করেছেন। বুঝতে পেরেছ? এটাই হলো প্লেটোর মতে জাস্টিস। এরপরে আমি একটা পার্থক্য দিয়েছি প্লেটোর সাথে সোফিস্ট দর্শনের কিছু পার্থক্য। নলেজ ইজ পারসেপশন, এটা বলেছেন সোফিস্টরা। তারা বলছেন যে প্রত্যক্ষণই হচ্ছে জ্ঞান। কারণ তাদের দর্শন হচ্ছে একদম, তারা দর্শনে যেভাবে ব্যাখ্যা করেছেন যে সেটা অনেক বেশি ক্লিয়ার। তারা দেখানোর চেষ্টা করছেন মানুষ যেটা চিন্তা করে, যেটা উপলব্ধি করে, যা ভাবে, সেটাই হচ্ছে তার কাছে ঠিক। দুটো মতবাদ যদি কন্ট্রাডিক্টরি হয়ে যায়, দুটো মতবাদ যদি বিরোধিতা পূর্ণ হয়ে যায়, তবুও কিন্তু রিয়াল হবে। একটি অন্যটির তুলনায় রিয়াল হতে পারে, একটি অন্যটির তুলনায় সৎ হতে পারে, ঠিক আছে। তো এইভাবে তিনি দেখাচ্ছেন নলেজ ইজ পারসেপশন, জ্ঞান হলো প্রত্যক্ষণ। এটা সোফিস্ট ফিলোসফাররা বলেছেন।
নলেজ ইজ কনসেপশন, যারা মনে করছেন জ্ঞান সর্বদাই সম্প্রত্যয় বা ধারণা লব্ধ। অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্ট, এই কথাটা বলেছেন দার্শনিক সক্রেটিস। জ্ঞান মাত্রই হচ্ছে অভিজ্ঞতা লব্ধ নয়, জ্ঞান মাত্রই হবে সার্বিক, টিপিক্যাল, ঠিক আছে, জেনারেল কনসেপ্ট। জ্ঞান মাত্রই সবসময় কি হবে, যেটা ইউনিভার্সাল হবে, যেটা অভ্রান্ত হবে, যেটা কখনো ব্যক্তি বিশেষে পরিবর্তন হবে না। ট্রুথকে কিন্তু তারা সবসময় অবজেক্টিভ বলেছেন, সক্রেটিস, প্লেটো। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, মানুষ হলেন সবকিছুর পরিমাপক, এটা বলেছেন প্রোটাগোরাস। মানুষ যা চিন্তা করে, যা উপলব্ধি করে, সেই সমস্ত কিছুরই তার দ্বারা পরিমাপিত হয় এবং তার দ্বারা কি হয়, পরিবর্তনও হয়ে থাকে। আর অন্যদিকে ধরো, গড ইজ দ্য মেজার অফ অল থিংস, ঈশ্বর হলেন সবকিছুর পরিমাপক, এই বক্তব্যটি দিয়েছেন দার্শনিক প্লেটো। নলেজ ইজ সাবজেক্টিভ, জ্ঞান হলো বিষয়ীগত, এই বক্তব্য দিয়েছেন সোফিস্ট। আর নলেজ ইজ অবজেক্টিভ, এই বক্তব্যটি দিয়েছেন দার্শনিক প্লেটো। মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট, এটা সোফিস্টদের বক্তব্য। সোফিস্টরা এরকম ভাবে দেখানোর চেষ্টা করছেন যে যেহেতু মানুষ সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছে, তাহলে জোর যার মুলুক তার, তাই তো? তাহলে তারা জাস্টিস প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো বলছেন না যে যেটা রাইটস, যেটা ঠিক, সেটা জাস্টিস হবে, ঠিক আছে? মানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, মাইট ইজ রাইট কথাটার মানে হচ্ছে শাসকের আইন। শাসক যিনি ক্ষমতায় রয়েছেন, তিনি যেভাবে শাসন করবেন সেটা ঠিক। শাসকের আইনটাকে বলা হচ্ছে মাইট ইজ রাইট। আর আইনের শাসন, রুল অফ ল, এটাকে বলা হচ্ছে রাইট ইজ মাইট। যেটা ঠিক সেটাই তো করা উচিত, তাই না? যেটা অ্যাকচুয়ালি আইন, সেটা প্রতিষ্ঠা হবে। যেটা শাসক নিজে তৈরি করছে ক্ষমতায় থেকে, সেটা আইন হতে পারে না। এই জন্য দেখবে প্লেটো পরবর্তীকালে গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে চরম ভাবে বিরোধিতা করলেন, তাই না? যে ডেমোক্রেসি থেকে কি আসছে, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র থেকে কি আসছে, গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র চলে আসছে, টাইরানি আসছে। তিনি বলছেন যাই সরকার আসুক, সরকারকে যেভাবেই গঠন করা হোক, অলিগার্সি প্রথার মধ্য দিয়ে হোক, অ্যারিস্টোক্রেসির মধ্য দিয়ে হোক, সেই সরকারের কিন্তু পরিবর্তন হয়ে যায়। কোনো সরকার চিরস্থায়ী হয় না। মানে প্লেটোর যখন আদর্শ রাষ্ট্রের ধারণা তোমরা পড়বে, যদিও তোমাদের হয়তো এখানে নেই, প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা, এখান থেকে কিছু প্রশ্ন আসে। সেখানে তিনি যে ক্রম অবনতি দেখিয়েছেন, কোন ধরনের সরকারের কিরকম ভাবে শাসন ক্ষমতা থাকে, সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মাইট ইজ রাইট, রাইট ইজ মাইট, এই কনসেপ্ট গুলো তুলে ধরেছেন। আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল মরালিটি। ট্র্যাডিশনাল মরালিটি মানে যে মরালিটি বা যে নৈতিকতা সার্বিক, যে নৈতিকতা পরম্পরাগত পূর্ব থেকে হয়ে আসছে, সেই নৈতিকতার কথা বলেছেন দার্শনিক প্লেটো। আর অন্যদিকে কনভেনশনাল মরালিটি, কনভেনশনাল মরালিটি মানে যে ধরনের নৈতিকতার পরিবর্তন হয়, ট্রুথকে যেখানে সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করা হয়, ট্রুথকে যেখানে ব্যাখ্যা করা হয় তোমার ধরো পরিবর্তনশীলতার মধ্য দিয়ে, সেটা হচ্ছে সোফিস্টরা বলেছেন, ঠিক আছে? তো প্লেটোর দর্শনের সাথে সোফিস্ট দর্শনের এই কয়েকটা পার্থক্য কিন্তু থাকবে। এই হলো আমার মোটামুটি আজকের যে আলোচনা, সেটা আমি তোমাদের সাথে জাস্ট 16টা পয়েন্ট শেয়ার করলাম। আশা করছি এই প্রশ্নটা, এই পিডিএফটা তোমাদের অনেকগুলো প্রশ্ন করতে সাহায্য করবে। এবার তোমরা আমাকে বলো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে। যেটুকু সিলেবাস রয়েছে তার মধ্যে আমি বললাম, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো। তাহলে আমি কিছু প্রশ্ন উত্তরে যাই। দাঁড়াও, বের করছি প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথায় আছে। আচ্ছা, দেখো এখানে প্লেটো অ্যারিস্টটল থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম, যেগুলো নেটের প্রশ্নও বটে, আবার নেটের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি ট্রান্সলেট করিয়ে দিয়েছিলাম।
তো এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা তোমার রয়েছে প্লেটোর দর্শন থেকে, এবং এটা কনসেপ্ট অফ আইডিয়াস এর উপর দিয়ে প্রশ্নটা দিয়েছে। নিম্নলিখিত কোনটি প্লেটোর দর্শনের সাথে অসঙ্গতিপূর্ণ? এখানে বলা হয়েছে সার্কুলারিটি কখনোই বহির্জগতে অস্তিত্বশীল নয়, এক। 2 নম্বর বলেছে বৃত্ত বা সার্কুলার হলো হরাইজন্টাল করে নিন, একটু বড় হয়ে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃত্ত বা সার্কুলার হলো সেই সত্তা যা ধারণা বা আকারের দৃষ্টান্ত নয়। 3 নম্বর বলেছে জ্ঞান হলো মতামত, এই ধারণাটিকে দার্শনিক দিক থেকে প্লেটো খণ্ডন করেছেন। আর 4 বলছে জ্ঞানের ভিত্তি হলো বুদ্ধি বা আকার, জ্ঞানের ভিত্তি হলো বুদ্ধি বা আকার, বিশ্বাস নয়। তো অবশ্যই এটা আনসার কি হবে? আনসার বি, বৃত্ত বা সার্কুলার হলো সেই সত্তা যা ধারণা বা আকারের দৃষ্টান্ত নয়। বৃত্ত যদি বিশেষ বিশেষ পার্টিকুলার, আমি সার্কুলার কোন একটা সাবস্টেন্স কে দেখি, তাহলে সেটা অবশ্যই ধারণার একটি দৃষ্টান্তই হতে হবে, কারণ আমরা দেখলাম ধারণা এবং বস্তু জগৎ এই দুইয়ের মধ্যে যে সম্পর্ক, আর্কিটাইপ অ্যান্ড পার্টিসিপেশন, এই যে সম্পর্ক, আর্কিটাইপ মডেল রিলেশন আর পার্টিসিপেশনের যে সম্পর্ক সেটাই থাকে। তাহলে বৃত্তের কনসেপ্টকে বোঝাতে গেলে বাহ্য জগতে যা কিছু গোলাকার বস্তু রয়েছে সেই গোলাকার বস্তু ধারণা জগতের সাথে সম্পর্কিত। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার যেটা প্রশ্ন দিয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি প্লেটোর দর্শনে মতামত বিষয়টিকে প্রকাশ করে? মতামত বা ফেথ বা ওপিনিয়ন, এই বিষয়টা, ফেথ বললে বিশ্বাসকে বোঝানো হয়েছে, এখানে হচ্ছে মতামত মানে হচ্ছে ওপিনিয়ন। ওপিনিয়ন বলতে আমরা কোন বিষয়টিকে বুঝবো? একটা হচ্ছে পাখির ধারণা, কনসেপ্ট অফ বার্ড, আর একটা হচ্ছে বার্ডনেস মানে পক্ষিত্ব, যেটা লেখা আছে পক্ষী সম্পর্কে বিশ্বাস, ফেথ অফ দ্য বার্ডস, আর একটা হচ্ছে লালত্বযুক্ত পক্ষী মানে রেডনেস অফ দ্য বার্ডস, এটাকে বোঝানো হয়েছে। তাহলে বুঝতেই পারছো ধারণা, পাখির ধারণা, এটা কিন্তু কনসেপ্ট অফ আইডিয়াস কে ব্যাখ্যা করছে। পক্ষিত্বর ক্ষেত্রেও তাই, বার্ডনেসও তাই। কিন্তু পক্ষী সম্পর্কে বিশ্বাস, বিশ্বাস হচ্ছে মতামতের বিষয়, বিশ্বাস হচ্ছে ওপিনিয়নের বিষয়, যেটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এটা কিন্তু কখনোই মতামতকে প্রকাশ করে না। আচ্ছা, এর পরের প্রশ্নটা অ্যারিস্টটল থেকে দেওয়া আছে, এটাও তোমাদের আমি পড়াতে পড়াতে বললাম। এখানে কি বলেছে? বলছে দেখো, যদি কোনো বিশেষ বৃত্তাকার বস্তুর অস্তিত্ব না থাকে, তাহলে এমন কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না যাদের আমরা গোলাকৃতি বলতে পারি। সামান্যের ধারণা সম্পর্কে এই বক্তব্যটি কে দিয়েছেন? অবশ্যই এটি দিয়েছেন দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটল আর প্লেটোর বক্তব্য হচ্ছে এমন, প্লেটো বলছেন যে বিশেষ বিশেষ বস্তু অস্তিত্বশীল থাকুক বা না থাকুক, ধারণা ধারণা বা কনসেপ্ট অফ ইউনিভার্সালের অস্তিত্ব সবসময় থাকবে। আর অন্যদিকে আমরা যদি দেখি যে অ্যারিস্টটলের বক্তব্য, অ্যারিস্টটল কিন্তু বারবার বলছেন যে ধারণার অস্তিত্ব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না বা স্বীকার করতে পারবো না যদি না তাকে বিশেষ বিশেষ বস্তুর মধ্য দিয়ে ব্যাখ্যা করা হয়। ঘটপটের মধ্য দিয়ে ঘটত্ব পটত্বের কনসেপ্ট কিন্তু ব্যাখ্যা করা যায়। যদি কোনো বিশেষ গোলাকৃতি বস্তুর অস্তিত্ব না থাকে, তাহলে এমন কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। তাহলে বিশেষ গোলাকৃতি মানে হচ্ছে, ধরো রাউন্ড শেপের কোন একটা অবজেক্ট আমি নিলাম, সেটার মধ্য দিয়ে রাউন্ডনেসকে আমি ব্যাখ্যা করতে পারি, এটা অ্যারিস্টটল বলেছেন। আচ্ছা, 4 নম্বর দেখো একটা প্রশ্ন আছে, প্লেটো নিম্নলিখিত কোন বচনের সাহায্যে বিশেষ বস্তুর অস্তিত্ব প্রতিপাদন করেছেন? ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে প্রত্যক্ষণের মাধ্যমে জানা যায়, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে জানা যায়, আচ্ছা, প্রতিচ্ছবি জানা যায় বা ইমেজ জানা যায় প্রত্যক্ষণের মাধ্যম দিয়ে। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর জ্ঞান আমরা জানতে পারি বুদ্ধির মাধ্যম দিয়ে, আর ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর জ্ঞান জানা যায় কল্পনার মধ্য দিয়ে, কনজেকচার নলেজের মধ্য দিয়ে। ইন্দ্রিয়লব্ধ বস্তুকে, যেগুলো হচ্ছে সেন্সেশনে পাচ্ছি বিশেষ বিশেষ বস্তু, সেগুলিকে আমরা সবসময় কিসের মাধ্যম দিয়ে জানি? প্রত্যক্ষণের মধ্য দিয়ে, সেন্স পারসেপশনের মধ্য দিয়ে। পার্টিকুলার অবজেক্ট ইজ নোন বাই সেন্স পারসেপশন। সেখানে অ্যারিস্টটলের প্রশ্নও রয়ে গেছে, আমি বলে দিচ্ছি, যদিও আমি বললাম। নিম্নলিখিত কোন দার্শনিক মনে করেন স্বজ্ঞা হলো আরোহ পদ্ধতির একটি উপাদান এবং সামান্যের ধারণা লাভ করা যায় ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা? অবশ্যই এটা হবে অ্যারিস্টটল। সামান্য সম্পর্কে তিনি এটাই বলছেন যে সামান্যের ধারণা আমরা লাভ করতে পারি ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা, সেন্স পারসেপশনের দ্বারা। 6 নম্বর দেখো, বলেছে অ্যারিস্টটলের মতে নিম্নলিখিত কোনটি দ্রব্যের অন্তর্গত? সামান্য, গুণ, সম্বন্ধ এবং এটি হচ্ছে অজ্ঞেয় আধার যা দ্রব্যরূপে পরিচিত। আচ্ছা, এটা থাকুক, এই প্রশ্নটা আমাকে বোঝাতে হবে। এরপরে আসছি 7 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত
কোন দার্শনিক মনে করেন ন্যায় হলো মৌলিক সদ্গুণ, জাস্টিস ইজ আ কার্ডিনাল ভার্চু? কার্ডিনাল ভার্চুর ধারণা কে দিয়েছে? অবশ্যই আনসার হবে প্লেটো। প্লেটো বলেছেন উইজডম, কারেজ, টেম্পারেন্স এই তিনটে যদি একত্রিত হয় তাহলেই হলিস্টিক জাস্টিস প্রতিষ্ঠিত হবে। 8 নাম্বার বলা হয়েছে, দেখো প্লেটোর দর্শনে নিম্নলিখিত কোনটি জ্ঞানের সঠিক ক্রমবিন্যাস? প্লেটো এই যে ধরো দেখিয়েছেন প্রথমে কিভাবে জ্ঞান হচ্ছে, জ্ঞানের যে 4টি স্তরভেদ, প্রথমে হচ্ছে কনজেকচার নলেজ। কনজেকচার নলেজের ঠিক ওপরে কি থাকছে? কনজেকচার নলেজের ওপরে থাকছে সম্ভবত ফেথ। ফেথ থাকছে সম্ভবত। তারপরে থাকছে তোমার ডিসকার্সিভ ইন্টেলেক্ট এবং লাস্টে থাকছে রেশনাল ইনসাইট, তাই তো? তো এই 4টি যে জ্ঞানের সমন্বয় সেটাকে আমরা বিভিন্ন ভাবে জানতে পারি। প্রথমটা হচ্ছে দেখো পাটিগণিত, অ্যারিথমেটিক, তারপরে আসছে জ্যামিতি, জিওমেট্রি, তারপরে আসছে জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি, মানে তিনি হায়ারার্কি অফ সায়েন্স নিয়ে যেখানে আলোচনা করেছেন, পাটিগণিত, জিওমেট্রি, অ্যাস্ট্রোনমি। সমন্বয়মূলক জ্ঞান মানে হচ্ছে হারমোনিক্স, এবং লাস্ট হচ্ছে ডায়ালেকটিক। ডায়ালেকটিককে আমরা রিজনের মাধ্যম দিয়ে জানতে পারি এবং এটাই হচ্ছে আলটিমেট নলেজ। আমরা আবার যখন প্লেটোর যদি আরো ক্লাস করি তখন সেখানে দেখবো যে তিনি কিভাবে সায়েন্সের ক্রমবিন্যাস করেছেন, হায়ারার্কি অফ সায়েন্স নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং পাটিগণিতের সম্পর্কে আমরা জানবো প্লেটোর মতে, জ্যামিতি সম্পর্কে জানবো। ঠিক আছে, এবার বলছে নিম্নলিখিত কোনটি প্লেটোর ধারণা তত্ত্বের সাথে অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ কোনটা আইডিয়াস, কনসেপ্ট অফ আইডিয়াস কে ব্যাখ্যা করে না। আইডিয়াস আর রিয়েল, অর্থাৎ ধারণা হলো সৎ বস্তু, এটা ঠিক। ধারণা বা আকার হলো অদৈশিক, কালিক, নিত্য এবং অপরিবর্তনশীল। আইডিয়াস আর নন স্পেশাল, টেম্পোরাল, ইটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইমিউটেবল, তাই তো, বা ইনচেঞ্জেবল। 3 নম্বর বলছে ধারণা হলো অসংখ্য, আইডিয়াস আর ইনিউমেরাস। আর 4 নম্বর বলেছে ধারণা বা আকার হলো অদৈশিক, অকালিক, নিত্য এবং অপরিবর্তনশীল। তাহলে এখানে দেখো আনসার হলো আনসার বি। তার কারণ এখানে কালিক রয়েছে। কালিক মানে হচ্ছে টেম্পোরাল। ধারণা, ধারণা হচ্ছে টাইমলেস, সময়েও থাকে না, ধারণা কালে থাকে না, তাই না? এবং ধারণা হচ্ছে দেশেরও অন্তর্গত নয়। স্পেস যেটা, সেখানেও ধারণা থাকে না, কারণ ধারণা অবজেক্ট নয়। আর কালিকও নয়, কারণ ধারণা মনোগত সত্তাও নয়। ধারণার মধ্যে ইটার্নিটি রয়েছে, পরিবর্তনশীলতা রয়েছে। তো এটা হবে আনসার বি। এই হলো আমার মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। এবার তোমরা আমাকে বলো তোমাদের যদি কিছু বলার থাকে বা কোথাও যদি না বুঝতে পেরে থাকো। রেকর্ডিংটা স্টপ করছি, হ্যাঁ আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা স্টপ করছি। ম্যাডাম ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমার দিক থেকে আমার ক্লাস স্যার কমপ্লিট হয়ে গেছে। ম্যাডাম আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু আমাকে টাইম দাও। একটা মিনিট আমি স্ক্রিন শেয়ার করছি। একটা মিনিট আমাকে time দাও। একটা মিনিট আমাকে টাইম দাও, স্ক্রিন শেয়ার করছি।
আমাকে জানিয়ে যে চিত্র দেখা যাচ্ছে কিনা। পুরো ডিটেলসটা তোমার সাথে শেয়ার করে যাচ্ছি, দেন তোমাদের যা কিছু ডিসিশন শেয়ার করে দিচ্ছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। জাস্ট 10 মিনিট সময় দিলেই হবে। প্রথমত যেটা বলো, এটা এফএলএসটি আমাদের ফিলোসফি ক্লাস। পুরো একাদশ দ্বাদশ এই জায়গাটায় রয়েছে। 9-10 আমাদের ফিলোসফি নেই, মানে আমাদের যে সাবজেক্টগুলো হয় একাদশ দ্বাদশে, তার মধ্যে একটা ফিলোসফি, যেমন সংস্কৃত আছে, তোমার এডুকেশন রয়েছে, তার মধ্যে অবশ্যই এরকম একটা ফিলোসফি একটা সাবজেক্ট, যেটা তোমরা জানো 11-12 এর জন্য হয়। ইভিনিং টাইমে আমাদের ক্লাস থাকবে সন্ধ্যে 7টা বা রাত 9টা। মূলত এই দুটো স্লটে আমাদের ক্লাস হয়, সন্ধ্যে 7টা থেকে 8:30 এই একটা স্লট, আর রাত 9টা থেকে 10:30, 9টা থেকে 10:30। এই হচ্ছে দুটো স্লটে ক্লাস হয় তোমাদের জন্য। এই স্লটটাতেই ক্লাসটা থাকবে মূলত রাত 9টা থেকে 10:30, যাতে করে সবাই ক্লাসটা করতে পারো। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যস্ততা থেকে থাকে, তো সেক্ষেত্রে এই স্লটে থাকলে তোমাদের হয়তো অনেকের সুবিধা হবে। 3 ঘন্টা ক্লাসের টাইমিং, অনলাইন লাইভ ক্লাস হবে, এবং ক্লাসগুলো সব যেহেতু গুগল মিটে হচ্ছে, আপনি গুগল মিটে ক্লাস, সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস থাকছে ইনিশিয়ালি। আমাদের এই মুহূর্তে আমাদের কাছে কোনো আহ, ধারণা নেই যে কবে কি পরীক্ষা হতে পারে বা কত তারিখ কি হতে পারে। ইনকেস যদি খুব তাড়াতাড়ি হয়, তখন আমাদের নাম্বার অফ ক্লাস বাড়াতে হবে। ঠিক আছে, আপাতত 2-3টে উইকে ক্লাস রেখে আমরা এগোচ্ছি। 16 জুলাই বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। কোর্সের ডিউরেশন থাকছে 6 মাস, অর্থাৎ জানুয়ারি 2027 পর্যন্ত এই কোর্স করছে। জানুয়ারি 2027 আমলে কাউন্ট করে দেখো, 6 মাস কমপ্লিট হচ্ছে। এবং 16 জুলাই বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমার এর মধ্যে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, যেখানে যা অসুবিধা হবে। ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারাকশন, এটা মূলত তাদের জন্য যে তুমি অ্যাডমিশন নিয়েছো কিন্তু রেগুলার ক্লাস করছো না, বা রেগুলার ক্লাস করছো সেই রকমের পারফরমেন্স বুঝতে পারছি না, মক টেস্ট সেইভাবে দিচ্ছ না, বা মক টেস্ট সেই পারফরমেন্স আসছে না, তবে আমি তোমার সঙ্গে ওয়ান টু ওয়ানে বসবো। এরকম গুগল মিটের লাইভে ওয়ান টু ওয়ানে তোমার সঙ্গে লাইভ ক্লাসে সরাসরি স্যার বা ম্যাডামকে কোশ্চেন করতে হবে। তোমাদের দুজন ম্যাডামই থাকবে, ক্লাস নেবেন। তোমরা দেখে নিবে তো সব ক্লাসগুলো কেমন কি বা যা কিছু। মানে আমি কখনোই বলবো না এর থেকে খুব হাই ফাই ক্লাস হবে, এরপর ম্যাডামরা এমন টাইপের কিছু ক্লাস করাবেন যার তোমাদের পড়তে হবে না। আমি সব কিছু বলবো না, বা এর থেকে কিছু কম বা কিছু, এই যেরকম দেখছো ঠিক সেই রকম, যা ক্লাস দেখছো ঠিক সেই রকম ক্লাস হবে। এর বাইরে কম বেশি আদার্স কোনো কিছু নেই। তো এই রয়েছে মূলত। এবং আবারও বলছি, তোমাদের দিক থেকে এখনো পর্যন্ত মাইক্রোফোন বন্ধ রয়েছে, কিন্তু এর পরবর্তীতে তোমার দিক থেকে মাইক্রোফোন খোলা থাকবে, অর্থাৎ তোমরা স্বাধীনভাবে কোশ্চেন করতে পারবে। সেক্ষেত্রে তোমার কাছে আলাদা করে মেসেজ করার দরকার পড়বে না, বা কোনো রকম যে বুঝতে পারছে না সেটা নিয়ে কোনো অসুবিধা থাকবে, সেরকম কোনো কিছু থাকবে না। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, এফেক্টিভ স্টাডি মেটেরিয়াল। মনে রেখো, স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ ভাষাতে থাকবে। গতকালকে বাংলা ইংলিশ দুটোতে দিয়েছে, আজকেরটাও একই রকম ভাবে রেকর্ডিং ক্লাস পিডিএফ এর জন্য কোনো শর্ত থাকবে না। তুমি যখন খুশি, যতবার খুশি, যেভাবে খুশি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। আবারও বলছি, স্বাধীনভাবে কোনো শর্ত থাকবে না। স্টাডি মেটেরিয়াল যেটা রয়েছে সেটাও তুমি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট বের করতে পারবে। অর্থাৎ রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে, এবং তুমি সেগুলো প্রিন্ট আউট বের করতে পারবে। আরো একটা সুবিধা আছে, যেগুলো লাইফ টাইম অ্যাক্সেস। আমি আসছি সেই জায়গাটা। নেক্সট যেটা বলো, একটা ইউনিট বা সাব ইউনিট ধৈর্যের সাথে ধীরে ধীরে ধরে ধরে একদম বেসিক থেকে ক্লাস করো। আবারও বলছি, জিরো থেকে ক্লাস করো। তুমি কি জানো বা না জানো দেখা হবে না, একদম জিরো থেকে ক্লাস করো। দুজন যাদের ফ্যাকাল্টি থাকলে, দুজন আলাদা আলাদা বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি ম্যাডাম যারা ক্লাস নেবেন, এবং সম্পূর্ণ সিলেবাস যদি দায়িত্ব সহকারে শেষ করা হবে। তোমাদের ফিলোসফির মধ্যে যে যে সেগমেন্ট গুলো রয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, এগুলোর মধ্যে সব থেকে বড় সম্ভব আমি ফিলোসফি করি। ঠিক সেটা বলার, আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে। আনলিমিটেড মানে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট। আবারও বলছি, লাস্ট আমাদের যে এসএসসি সেকেন্ড যেটা হয়েছিল, সেখানে আমাদের ব্যাচ ছিল, এবং সেখানেও একটা ভালো অ্যামাউন্টের মক টেস্ট কিন্তু ছিল।
যেখানে আমরা বেশি সময় পাইনি, খুব বেশি হলে 3 মাস মতো সময় পেয়েছিলাম। সেখানে আবার বলছে একটা ভালো অ্যামাউন্টের মক টেস্ট ছিল। তো সেটা নিশ্চয়ই আরো কিছুটা বেড়ে যাবে। মানে আমি ধরে নিচ্ছি যে আমাদের 6 মাসের কোর্স মানে 180 দিন। আমি তোমাকে ধরে রাখছি 100+ মক টেস্টের সুবিধা পাবে, 100+ মক টেস্টের সুবিধা পাবে। সাথে মান্থলি মক টেস্ট, সারপ্রাইজ মক টেস্ট বা অফলাইন থাকি, আগের বারও নেওয়া ছিল, এবারও তাই হবে না, যেহেতু আমাদের পরীক্ষাগুলো অফলাইন। মানে আমরা আগে থেকে তোমাদেরকে ওএমআর শিট শেয়ার করে দেওয়া হবে, আমাদের নিজস্ব ইনস্টিটিউটের ধরো ওএমআর শিট, যেখানে তুমি নিজে থেকে এই ওএমআর শিট গুলোকে নিজের মতো করে কোনো কিছু ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, এবার সেখানে নাম, রোল নাম্বার, সবকিছু লেখার জায়গা তুমি লিখতে পারবে না। আমরা তোমাকে ধরে নাও যে 12টা থেকে পরীক্ষা, আগামীকাল দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। তো আহ, ঠিক 12টা বাজতে 5 মিনিট আগে মানে 11টা 55-তে যাবে। ওই পাশে fill up করার চেষ্টা করবেন যে নামের জায়গায় কি লিখবি, রোল নাম্বার, বুকলেট নাম্বার সবকিছু আমরা এখান থেকে সেট করে দেবো, তবে তুমি সেগুলোকে লিখতে পারবে। 12টাতে কোশ্চেন পেপার শেয়ার করা হবে, ধরো 1 ঘন্টার পরীক্ষা, তার মানে একটাতেই তোমাকে ওই যে এটা সেটা সেটা আমাকে আবার স্ক্যান করে পাঠাবে। বলতে পারো যে বাড়িতে বসে যদি আমি দেখে লিখি তবে কি করবে, তোমার কিছু করার নেই। তোমার ভবিষ্যৎ তুমি কিভাবে তৈরি করবে, পলিটিক্যাল সব তোমার। যেটা বললাম কোর্সের ডিউরেশন 6 মাস, আগেই বললাম। রেকর্ডিং ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এগুলো নষ্ট হবে না। আমাদের যে গত ব্যাচ ছিল সেখানেও নষ্ট হয়নি, সবকিছু এইভাবে অক্ষত রয়ে যাচ্ছে। এটা এসএলএসটির ব্যাচ, ওরা বলছে এই মুহূর্তে আমাদের এটা টার্গেট রয়েছে, এটা নিয়ে রয়েছে। কিন্তু তোমরা জানো ডব্লিউপিএসসির আন্ডারেও এরকম ধরনের রিক্রুটমেন্ট হয়, তোমরা জানো যে যেগুলো আমাদের সরকারি স্কুল অ্যাকচুয়ালি, বিভিন্ন যে সরকারি স্কুল রয়েছে সেখানে, বা এছাড়া ইএমএস, স্কুল, এনভিএস, কেভিএস, ডিট্রিপলএস, এই জাতীয় যে পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে সিলেবাস কভার হবে। তো এদের ক্ষেত্রে সিলেবাসের 19-20 রয়েছে, এটাও ঠিক যে একেবারে যে এসএলএসটি যে পুরো সিলেবাস ওখানে সেম রয়েছে, একদম কিছু না কিছু পার্থক্য রয়েছে। কিন্তু এটাও ঠিক যে এমন না যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যেখানকার যা সিলেবাস, এমনকি এনটি নেটের সাথেও তোমাদের প্রচুর মিল রয়েছে। এটা কখনো হতে পারে না যে এতটা পার্থক্য, কিছু না কিছু পার্থক্য থাকবে, তবে বেশিরভাগ জায়গাটা কভার হয়ে যাবে, এটা ঠিক। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের প্রতিষ্ঠান কোন রকম চাকরির গ্যারান্টি দেয় না। চাকরির গ্যারান্টি 0%। মানে সেই এসএমএসটি হোক বা এই জাতীয় যে পরীক্ষায় হোক না কেন, সেখানে পাস করার গ্যারান্টি কোনো কিছু দেয় না। চাকরি পাওয়ার গ্যারান্টি 0%। আসবে এক্সাম হলে 2 আর 2 যোগ করে 5 বসে আসলে দায়িত্ব কে নেবে? যেদিন পরীক্ষা দেবে সেদিনকার ভাগ্যটাও তোমার, আমার নয়। তাই এই দায়িত্ব আমি কিন্তু নিচ্ছি না। নেক্সট যেটা বলার যে আমরা যা কিছু পড়াবো, যেভাবে পড়াবো, কনসেপ্ট কমন আসবে। কোশ্চেন আমি অ্যাজ এ ইনস্টিটিউট আমি তোমাকে কখনো এই গ্যারান্টি দিচ্ছি না কোশ্চেন কমন আসবে। কিন্তু আমি এটুকু তোমাকে বলে রাখি, কনসেপ্ট কমন আসবে বা ওই কনসেপ্টের বাইরে কোনো কোশ্চেন আসবে, এটুকু আমি তোমাকে বলে রাখছি যে কনসেপ্টের বাইরে কোনো কোশ্চেন হবে। ঠিক আছে, তত্ত্ব একটাই, তোমার মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি নিজে ক্লাসে বসলে এই জায়গাগুলোকে ডিটেলসে ডিসকাস করি। যদি কেউ এখানে থেকে থাকো যে আমার কোন একটা ক্লাস করে, মানে মূলত যেহেতু এসএলএসটি, ফিলোসফি সাবজেক্ট গুলো আমার নয়, তো এখানে আমার ক্লাস করার প্রশ্ন আসছে। তো আমি যেখানে নিজস্ব ক্লাসে দেখি যে তোমার ইমেজ টু ডেফিনেশন পাল্টাতে হবে, তোমার স্যাক্রিফাইস কম্প্রোমাইজের ডেফিনেশন পাল্টাতে হবে। এক কথা যদি বলি, 6 মাসের ডিউরেশন রয়েছে, পুরো 6 মাস তুমি আমাকে দিয়ে দেবে, নিজের কাছে সিস্টেম করে কোনো কিছু রাখবে না। তোমার 6 মাস আমাকে দিয়ে দেবে। আবারও বলছি, আমি তোমাকে একটা জায়গায় পৌঁছে দেবো, চাকরির গ্যারান্টি আমি দিচ্ছি না, কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবো যেখানে ফিল করতে পারো যে আমার দ্বারাও কিছু করা সম্ভব, এটা তুমি ফিল করতে পারবে। 16ই জুলাই যেটা বললাম আগে থেকে, ক্লাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। তুমি যদি কথা দাও তোমার সবকিছু উজাড় করে দেবে, আমি কথা দিচ্ছি আমি তোমাকে সাফল্যের সাথে পেয়ে যাবো। যে কথা একটু আগে বললাম, এটা যদি তোমার সফলতার দরজা হয়, তাহলে আমি তোমাকে দরজার দৌড়গোড়া পর্যন্ত পৌঁছে দেবো। দরজা খুলে ভিতরে ঢোকার দায়িত্ব, টোটাল ব্যাচে 10 জন থাকবে, 11 জন ব্যাচে থাকবে না, যারা এসএলএসটি ফিলোসফি কোয়ালিফাই করার জন্য কলিং, হোয়াটসঅ্যাপ, এই নাম্বার, এই নাম্বার থ্রু দিয়ে তোমাদের থাকবে। এই নাম্বারটা তোমাদের 24/7 আওয়ার্স এই নাম্বার, তুমি এই নাম্বারে আমি তো এবং এই কোর্স বা ক্লাস রিলেটেড যাবতীয় প্রবলেম যা কিছু যেখানে যার যা রয়েছে সেগুলোকে এই নাম্বারের থ্রু দিয়ে কমিউনিকেশন। যারা নিরলস কঠোর পরিশ্রমে বিশ্বাস করো,
স্মার্ট হার্ডওয়ার্ক করে জায়গাগুলোকে আমি যে ক্লাসে বসে এগুলোকে ডিসকাস করি। এখানে তারা এসো, তেমন ছাত্রছাত্রী এসো, আহ, সুবিধা থাকছে। কিন্তু তুমি যদি ওয়ান টাইম কোর্স পেতে যাও, ওয়ান টাইম পেমেন্টে যাও, সেক্ষেত্রে অনেক হয়ে যাবে। পরে করছি একবার অনেক আমাদের অন্যান্য যে সমস্ত ব্যাংক থাকে, সে এই সেমিস্ট্রি বাদ দিয়ে, মানে যেমন ধরো যেগুলো রেগুলার, যেখানে প্রচুর স্টুডেন্ট থাকে, যেখানে কোনো স্পেশাল ব্যাপার না। কারণ এই ধরো এই সাবজেক্ট গুলো স্পেশাল ব্যাপার নেই, সেটা ফিলোসফি বলো, এডুকেশন বলো, বাংলা বলো, সব স্পেশাল ব্যাপার রয়েছে। তোমাদের স্টুডেন্টরা তো কম, বেশি, এরকম ব্যাপার। কিন্তু এছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষা, সেটা হতে পারে, সেটা WBSC পরীক্ষা হতে পারে, সেটা ICTS, স্কুল এসআই, তোমরা নিশ্চয়ই এই ধরনের অন্যান্য পরীক্ষাগুলো প্রিপারেশন নাও। সেক্ষেত্রে আমাদের অনেক কম থাকে। আমি জানি না এখানে কেউ এরকম সাথে আমাদের সাথে যুক্ত আছো কিনা বা কোনো ক্লাস করেছো কিনা। আবারও বলছি, অনেক থেকে কম থাকে। কিন্তু যেহেতু সাবজেক্টের বিষয়, সেক্ষেত্রে যেটা লিমিটেড স্টুডেন্ট থাকে, তোমরা দেখছো এই ক্লাস করো, তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের যেটা ইয়ে থাকে, আমি একবার তোমাদের সাথে একবার দেখে নাও। দেখার পর বাকি সব দায়িত্ব তোমাদের। ওকে কোনো রকম ফোন মেসেজ করবে। আশা করি পুরোটা ক্লিয়ার আছে। হচ্ছে টোটাল কোর্সের ডিউরেশন আগে দিলাম। 16 জুলাই বৃহস্পতিবার রাত 9টা থেকে ক্লাস শুরু হচ্ছে। SLST ফিলোসফি টোটাল কোর্স ফি হচ্ছে 5499। এটা এককালীন কোর্স ফি। আবারও বলছি, এটাই সবকিছু, এর বাইরে আদার্স কোনো কিছু। নো অ্যাডমিশন ফিস, নো মান্থলি ফিস, নো আদার হিডেন চার্জেস। আবারও বলছি, আদার্স কোনো কিছু নেই। যারা এককালীন কোর্স পেতে যাচ্ছ ইনস্টলমেন্ট, তাদের জন্য অথবা দিয়ে বলা হচ্ছে। আশা করি অথবা মানে তোমরা জানো, অর্থাৎ তুমি কোর্স পেতে গেলে ইনস্টলমেন্ট তোমার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে কোর্স ফি টোটাল 5499 বা 5499, এটাই 6 মাসের কোর্স ফি। আদার্স কোনো কিছু নেই। ইনস্টলমেন্টে গেলে কোর্সটা বেড়ে যাবে, সেক্ষেত্রে তুমি 3 ইনস্টলমেন্টের সুবিধা পাবে। এখানে HDFC ব্যাংকের কিউআর কোড, এখানে ফোন পে কিউআর কোড দেওয়া আছে, বা এখানে IFSC দেওয়া আছে। সব ক্ষেত্রে ব্যাংকিং এর দেখাবে জুনিয়র মাস্টার। এছাড়া যে নাম্বারটা দেখলাম, এই নাম্বারে সমস্ত ইউপিআই অ্যাভেলেবল। যে কোনো রকমের ইউপিআই, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম সহ যে কোনো রকমের ইউপিআই, সব ইউপিআই এই নাম্বারে অ্যাভেলেবল। এই নাম্বারটাই রয়েছে। এবার আমি তোমাকে বলি, এককালীন কোর্স ফি যেটা বলছি 5499, সেটাও চাইলে তুমি দুবারে পেমেন্ট করতে পারো। সেটাও চাইলে তুমি দুবারে পেমেন্ট করতে পারো। যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট বলা আছে 1000 টাকা। আমি বলবো আজ রাত্রের মধ্যে 1000 টাকা পেমেন্ট করে রাখো। আজ রাত্রের মধ্যে 1000 টাকা পেমেন্ট করে রাখো। বাকি থাকছে 99 থেকে যদি 1000 টাকা বাদ দিই, তাহলে বাকি থাকছে 4499। এটা আগামী 16 জুলাই বৃহস্পতিবার রাত 9টায় শুরু হচ্ছে। তার আগে এই বাকি 4499 টাকা পেমেন্ট করে দিলে হবে। কোনো এক্সট্রা ফিস পে করতে হবে না। আবার বলছি, 16 জুলাই বৃহস্পতিবার রাত 9টায় ক্লাস শুরু হচ্ছে। তার আগে পেমেন্ট করে দিলেই হবে। যারা একবারে পেমেন্ট করে দিচ্ছ, ঝামেলা মিটে গেল। যদি মনে হচ্ছে না একবারে পাচ্ছ না, সেক্ষেত্রে চাইলে তুমি দুবারে পেমেন্ট করতে পারো, যেটা তোমাদের কাছে দেওয়া আছে। দেখো, দুবারে চাইলে পেমেন্ট করতে পারো। তোমার দিক থেকে মাইক্রোফোন খোলা রয়েছে, চাইলে তোমরা কমিউনিকেট করতে পারো। তবে আমার দিক থেকে কমিউনিকেশনে অসুবিধা আছে মনে হচ্ছে, একটু অসুবিধা আছে। তোমরা মেসেজে কথা বলতে পারো, বা কোনো অসুবিধা হলে আমাকে এই ক্লাসের পর ফোন করে নিতে পারো। ফোন করে নিতে পারো। যেহেতু অন্য ক্লাস করছি, তাহলে সাউন্ড চলে আসবে। তো যাই হোক, যেটা বলার যে টোটাল করতে আবারও বলছি 5499। আদার্স এর বাইরে কোনো কিছু নেই। অ্যাডমিশন ফিস, নো মান্থলি ফিস, নো আদার হিডেন চার্জেস। প্রস্তুতটা বেড়ে, যদি একবারে তুমি 5499 টাকা পেমেন্ট করে দিচ্ছ, মিটে গেল। যদি মনে হচ্ছে না একবারে পাচ্ছ না, সেক্ষেত্রে বলবো আজ রাত্রের মধ্যে 1000 টাকা পেমেন্ট করে রাখো। বাকি থাকছে 4499, যেটা আগামী 16 জুলাই বৃহস্পতিবার রাত 9টায় প্রথম ক্লাস। তার আগে পেমেন্ট করে দিলেই হবে। কোনো এক্সট্রা ফিস পে করতে হবে না। আবারও বলছি, এফেক্টিভ স্টাডি মেটেরিয়াল থাকবে। মানে লাস্ট যে আমাদের এতে হয়েছিল, আমি আগেই বললাম, অ্যাজ ইনস্টিটিউট আমি কোনো রকম কমিটমেন্টে যাচ্ছি না। কোশ্চেন কমন আসবে, কিন্তু লাস্ট বারের ক্ষেত্রে আমাদের ফিলোসফিতে যে সেই ধরনের কোশ্চেন এসেছিল, যেগুলো ম্যাডামরা পড়িয়েছেন, যা কিছু ক্লাসে হয়েছিল, সেই রকম ধরনের কোশ্চেনই কিন্তু ক্লাসে এসেছিল, এই সরি পরীক্ষা এসেছিল। তো সেই জন্য বলবো যে অবশ্যই যে সব জায়গায় মানে পড়ানোর জায়গার অভাব নেই। সব জায়গাতে দেখো, কোর্স ফি দেখো, এর কমে কিন্তু আর কিছু করতে পারবে।
যদি কোনো কোশ্চেন থেকে আমাকে মেসেজ করতে পারো, বা এই ক্লাসের পর আমাকে সরাসরি ফোন করে নিতে পারো, সরাসরি ফোন করে নিতে পারো। আবারও বলছি, এটাই টোটাল কোর্স ফি, এর বাইরে আদার্স কোনো কিছু নেই। কমপ্লিট প্রিপারেশন বলতে যা যা বোঝায় সবকিছু এর মধ্যে ইনক্লুড, সেটা লাইভ ক্লাস, রেকর্ড, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, প্র্যাকটিস ক্লাস, সবকিছু এর মধ্যে ইনক্লুড। যে কোনো সমস্যা আমাকে সরাসরি এখনই ফোন করে দিতে পারো। আমি এই মেসেজটা মানে এই পিডিএফটা আর কিউআর কোড গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যদি কোনো সমস্যা গ্রুপ থেকে দেখে নাও একবার ভালো করে, আরো একবার পিডিএফটা ভালো করে দেখে নাও। এরপরে যদি কোনো কোশ্চেন থেকে আমাকে সরাসরি ফোন করে নিতে পারো, এই নাম্বারে ফোন করতে পারো। নাম্বারটা এখানে বারবার দেখো দেওয়া আছে, এই একই নাম্বার দেখো এখানে বারবার দেওয়া আছে। তো এই নাম্বারে আমাকে সরাসরি ফোন করে নিতে পারো, সরাসরি আমাকে এই নাম্বারে ফোন করে নিতে পারো। আমি দেখে দিই, 4 জায়গা এখানে দেওয়া আছে, 9330372977, এই একটাই নাম্বার। আমাকে এই নাম্বারে ফোন করে নিতে পারো, এবং আমি বলবো এই নাম্বারটা অবশ্যই তোমার কাছে রেখে দিও। 9330372977, বা এখানেও রয়েছে 9330372977, 9330372977। আবারও বলছি, কোথাও মানে এরকম টাইপের কোনো কিছু আমাদের দিক থেকে করা হয় না যে বলে দিলাম কোর্স কি 10,000 টাকা, তারপরে বললাম চলো 25% ডিসকাউন্ট, তারপরে বললাম আজ রাত্রের মধ্যে করলে আরো 25% ডিসকাউন্ট। এরকম টাইপের এটা আমি বিশ্বাস করি না, আমাদের কোনো কোর্স। আগের বারও আমাদের 6টা সাবজেক্ট ছিল এসএলএস2, এবারও এরকমই থাকবে আশা করছি। উল্টে হয়তো একটা দুটো সাবজেক্ট বাড়তে পারে, ব্যাচ হবে। যাদের মধ্যে দরকার রয়েছে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিও। কোনো কোশ্চেন থাকলে আমাকে এই নাম্বারে ফোন করে নিতে পারো, আবারও বলছি ফোন করে নিতে পারো। ইফেক্টিভ স্টাডি মেটেরিয়াল থাকবে, যেটা যারা অ্যাটলিস্ট পড়বে, যারা পড়বে না আমি তাদের কথা বলছি না, যারা অ্যাটলিস্ট পড়বে, যারা পড়াকু, যাদের সেই মেন্টালিটি রয়েছে আমার দরকার, আমার কিছু চাই, বলবো যে ডেফিনেটলি তুমি এখান থেকে কিছু না কিছু করতে পারবে। কি করতে পারবে না পারবে একমাত্র ভালো বলতে পারবে। আবারও বলছি, বারবার নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী বারবার এই একই কথা বলছে যে আগামী মার্চের মধ্যে 1 লাখ অন্তত রিক্রুটমেন্ট করবে। আমি ছেড়ে দিলাম, খুব বাজে বাজে কথা বলছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা এটা ফিল করতে পারছি যে আজকে 13ই জুলাই দাঁড়িয়ে রয়েছি। আমি যদি বলে আজ থেকে 3 মাস শুনে যাই যে 13ই এপ্রিল আমাদের অবস্থা কি ছিল, এটা বুঝতে পারলে আমাদের মোটামুটি বোঝা যায় যে তখনও আমরা এতটা পর্যন্ত কনফিডেন্ট ছিলাম যতটা আজকে কনফিডেন্ট। মানে এমন না যে আমি বলছি বলে তুমি প্রথম বুঝতে পারছো, ফিল করতে পারছো। অ্যাটলিস্ট যারা একটু তোমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বিভিন্ন চোখ কান খোলা রয়েছে, তারা অ্যাটলিস্ট এই কথাগুলো ফিল করতে পারছো, বুঝতে পারছো যে ডেফিনেটলি বোধহয় কিছু পরীক্ষা হবে, কিছু নোটিফিকেশন আসতে চলেছে, কিছু বোধহয় ডেফিনেটলি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যাদের দরকার আছে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিও। একদম শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করো না, কারণ নোটিফিকেশন দেওয়ার পর সময় দেবে। এটা বরাবরই দেখা গেছে। মনে করে দেখো 2022 2023 দুবার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে, সময় পাওয়া যায়নি। খুব বেশি হলে 70-72 দিন সময় পাওয়া গেছিল। এবছরে তারপরে তোমার গ্রুপ সি গ্রুপ ডি হয়েছে, এসএলএসটি হয়েছে, একই কথা যে সময় পাওয়া যায়নি। মানে নোটিফিকেশন বেরিয়েছে, তার মোটামুটি 70-72 দিন বা 75 দিনের মধ্যে পরীক্ষা নিয়েছে, 3 মাস হতে দেয়। আবারও বলছি, এরকমটা কিন্তু কখনো হবে না যে নোটিফিকেশন দেবে, দেখবে পুজোটা পার হয়ে যাবে, তারপরে পরীক্ষা নিয়ে নিচ্ছে। এরকম কিন্তু ঘটনা ঘটবে, সম্ভব এরকমই রয়েছে। নভেম্বর ডিসেম্বর কিন্তু নতুন এসএলএসটি আসতে চলেছে, অর্থাৎ পুরনো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা মীমাংসা অলরেডি করতে চলেছে। ওবিসি যে সমস্যা ছিল, মানে আগের সরকার, মানে ওয়েস্ট বেঙ্গল সরকার, আগের সরকার যারা সুপ্রিম কোর্টে কেস করে গেছিল, এই সরকার জানিয়ে দিয়েছে যে আগামীকাল, মানে সরি, মানে আগামীকাল, গতকাল বলেছিল আগামীকাল মানে আজকে, আজ সোমবার সুপ্রিম কোর্ট থেকে সেই কেস উইথড্র করে নিচ্ছে, অর্থাৎ ওবিসি সম্পর্কে সমস্ত কিছু মিটে যাচ্ছে। অলরেডি ওবিসির এই ব্যাপারগুলো সব হয়ে গেছে। আবারও বলছি, কিছু না কিছু ভালো আসছে, যেটা দরকার রয়েছে। এছাড়া 5 বছর তো বয়স বাড়িয়েছে, ঠিক আছে। যাই হোক, যদি এরপর কারো কোথাও কোনো কোশ্চেন থেকে আমাকে এই নাম্বারে সরাসরি ফোন করে নিও। যাদের দরকার রয়েছে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে রেখে দিও। পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমার সাথে একটা গুগল ফর্ম শেয়ার করা হবে। এই গুগল ফর্মের মধ্যে বেসিক ইনফরমেশন থাকবে, নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, এরকম বেসিক কিছু ইনফরমেশন, যেটা ফিল আপ করতে হার্ডলি 1 মিনিট সময় লাগতে পারে। যেটা ফিল আপ করা হয়ে গেলে তোমার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব আমার। আমি তোমাকে নতুন গ্রুপে জয়েন করে আমি তোমাকে ইনফর্ম করে দেবো। পেমেন্ট যে কোনো কারোর থেকে করতে পারো, যে কোনো কারোর থেকে, তোমার ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র, সাইবার ক্যাফে, যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারো। কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই
তোমার নাম্বার থেকে পাঠাবে, মানে যে ক্যান্ডিডেট যে ক্লাস করবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাবে। আমার দিক থেকে বলা বক্তব্য শেষ, আমি এই পর্যন্ত রাখলাম। আজকের ক্লাসের রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের সাথে গ্রুপে শেয়ার করে দেবো, দেখে নিও। দরকার আছে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নিও। আরো একবার বলছি, যদি কোনো কোশ্চেন দেখে জানার থেকে আমাকে এই মুহূর্তের পর ফোন করে নিতে হবে। আমি এই পিডিএফ কিউআর কোড গ্রুপে শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।